অডিও কথনে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন উপন্যাস নিয়ে। আজকে আমি শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। রাত ৯টায় কফি হাউসের দরজা বন্ধ হয়। তাড়া খেয়ে প্রেসিডেন্সির সামনে দাঁড়িয়ে আরও ১৫ মিনিট আড্ডা চলে ওদের। বেশিরভাগ ফিরবে উত্তরে, দুজন হাওড়ায়। কাল আবার দেখা হবে বলে হাঁটতে শুরু করে জয়দীপ। বউবাজারের মোড়ে পৌঁছবার আগেই দোকানগুলোর আলো নিভতে শুরু করে। মোড়ে দাঁড়িয়ে চারপাশে নজর বোলায় সে প্রতি রাতে। রাস্তাঘাট ফাঁকা। বাঁদিকের বাড়িগুলোর দিকে তাকালেই মনে হয় ইতিহাস ওখানে থমকে দাঁড়িয়ে আছে। এইসব বাড়িগুলোর কোনো কোনোটায় বাইজিরা গান করে, বাবুরা এখনো সেই গান শুনতে যায়। জয়দীপের মনে হয় রাত আরো বাড়লে এই পথে ফিটন গাড়ি চলতে পারে। বইয়ের পড়া ঘোড়ায় টানা ট্রাম চলতেও বাকি নেই। আর একটু এগোতেই বাঁদিকের গলিতে মতিলালরা থাকে। জগন্নাথ মতিলাল, তাদের সহপাঠী ছিল কলেজে। বেশ কয়েকবার ওদের বাড়িতে গিয়েছে সে, কিন্তু বাইরের ঘরেই বসে থাকতে হয়েছে। মতিলালের মা, বোন বা কোনো মহিলাকে কোনো দিন দেখতে পায়নি। শুধু উত্তর কলকাতার বনেদি বাড়ি বলেই নয়, ভেতর এবং বাইরের মধ্যে পাঁচিল তুলে রাখতে ওদের পিতামহ যে ব্যবস্থা নিয়েছিলেন তাই অনুসরণ করে চলেছে এখনো। জগন্নাথের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। কলেজ স্ট্রিটের আড্ডা থেকে বেরিয়ে ধর্মতলায় পৌঁছতে বাস বা ট্রামের ভাড়াটা বেঁচে যায় হেঁটে এলে। রাত বলে ফুটপাতে মানুষ কম, স্বচ্ছন্দে হাঁটাও যায়। অবশ্য এই অঞ্চলে ফুটপাত বলে কিছুই নেই অনেক জায়গায়। গাড়ি বাঁচিয়ে রাস্তায় হাঁটার কায়দা কলকাতার মানুষদের মতো জয়দীপও শিখে নিয়েছে। ধর্মতলার মোড়ে পৌঁছে মেট্রোর গলিতে ঢুকে পড়ল সে। গলির মুখে টি স্টল এখন জমজমাট। কলকাতার আড্ডাবাজ মাতালদের জন্য আশেপাশের অস্থায়ী দোকান থেকে মেটের চচ্চড়ি আর মশলা বাদামের চাট যাচ্ছে ভেতরে। রোজ এই বারের সামনে দিয়ে হাঁটার সময় জয়দীপের মনে আগ্রহ আসে। একদিন ভেতরে ঢুকে পড়ে দেখলে হয়। প্রচুর মানুষ মাতাল অথবা আধা মাতাল হয়ে কিরকম আচরণ করে তা সে কোনোদিন দেখেনি। গলির শেষে দোকানটা। এত সস্তায় খাবার একমাত্র শ্মশান ছাড়া কলকাতায় কোথাও পাওয়া যাবে না এই রাত্রে। 4 টাকায় রুটি আর তড়কা। রুটি অবশ্য 3টের বেশি পাওয়া যাবে না, সঙ্গে 2টো সলিড পেঁয়াজ। পেটের জন্যে সারাদিনে 10 টাকার বেশি বরাদ্দ নেই তার। 2 গ্লাস জল খেয়ে ঢেকুর তুলল জয়দীপ। তারপর পকেট থেকে চার্মসের প্যাকেট বের করে দেখল 2টো পড়ে আছে। প্রতিদিন 5টা সিগারেট কিনবে সে। 3টে খাওয়া হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে সিগারেট খেলে জুত হয় না। মেট্রো সিনেমার নিচে দাঁড়িয়ে সে আরাম করে ধোঁয়া টানছিল। এখন নাইট শো শুরু হয়ে গেলেও কিছু লোক এখনো এখানে ঘুরঘুর করছে। জয়দীপ জানে ওদের বেশিরভাগ ধান্দাবাজ এবং দালাল। দালালরা তাকে জরিপ করে নিয়েছে নিশ্চয়ই, কারণ কেউ এগিয়ে আসছে না। সিগারেট শেষ করে আবার হাঁটতে শুরু করল সে। বিকেলের চৌরঙ্গীর যৌবন এখন অস্তমিত। 2-একটা নিয়ন লাইট জ্বললেও বেশিরভাগ আলো নিভে গিয়েছে ইতিমধ্যে। হকাররাও তাদের পসরা গুটিয়ে নিচ্ছে। বিজয়া দশমীর রাত্রে রাত্রে ঠাকুর চলে যাওয়ার পর মণ্ডপের যে অবস্থা তার সঙ্গে বহুত মিল। কোয়ালিটি ইনের সামনে পৌঁছতেই ছোটখাটো একটা জটলা দেখতে পেল। একটি ছেলের কলার চেপে ধরেছে একজন স্বাস্থ্যবান লোক। একটু দূরে এক সুন্দরী দাঁড়িয়ে। স্বাস্থ্যবান বলছে, তুই কি ভেবেছিস হারামি, ফোকুটের মাল? বড় হোটেলে নিয়ে এসে ডিনার খাওয়ালেই হয়ে যাবে, মাল ছাড়। ছেলেটি প্রতিবাদ করছে, তুমি কে? তোমাকে আমি চিনি না, ছেড়ে দাও বলছি। আমি কে? দাঁড়া, তোকে চেনাচ্ছি। লোকটা দ্বিতীয় হাত তুলল মারার জন্য। জনতা খুব আগ্রহ নিয়ে দৃশ্যটি দেখছিল। সঙ্গে মহিলা থাকায় তারা বোধহয় সিনেমার স্বাদ পাচ্ছিল। দ্রুত ছুটে গিয়ে লোকটার হাত ধরল জয়দীপ। এই, কি হচ্ছে? ও যদি অন্যায় করে থাকে পুলিশ ডাকুন।
আপনি ওকে মারতে পারেন না? লোকটা হাত ছাড়বার চেষ্টা করল। কেটে পড়ুন তো। থার্ড পার্টি আমাদের ব্যাপারে নাক গলাক তা আমি পছন্দ করি না। কেটে পড়ুন। পাবলিকের রাস্তায় যদি মারপিট করেন তাহলে পাবলিকের কথাই শুনতে হবে। লোকটা ছেলেটির কলার ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো জয়দীপের দিকে। তাই নাকি? সঙ্গে সঙ্গে খুব অসহায় বোধ করল জয়দীপ। লোকটা নির্ঘাত তাকে মারবে। শক্তিতে ওর সঙ্গে সে কিছুতেই পারবে না। কেন যে হঠাৎ সে অন্যের ঝামেলায় জড়িয়ে পড়ে। দুর্বল হয়ে হাত ছেড়ে দিতেই লোকটা রাগে মুখ করে তার দিকে এগিয়ে এলো। কোনো উপায় না পেয়ে জয়দীপ দর্শকদের দিকে তাকিয়ে বলল, দেখুন ভাই, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমার উপর মাস্তানি করছে। হয়তো মাস্তানি শব্দটা কাজ করলো। কেউ মাস্তানি করে পার পেয়ে যাবে, জনতা তা কিছুতেই মেনে নিতে পারে না। হঠাৎই কিছু দর্শক ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। প্রতিরোধ করতে করতে লোকটা মাটিতে পড়ে গেল। আরও লোক ছুটে এলো। তারা যে কেন মারছে তা তারাই জানে না। জয়দীপ দেখল ছেলেটি এই সুযোগে উধাও হয়ে গিয়েছে। মেয়েটি কি করবে বুঝতে না পেরে হোটেলের ভেতর ঢুকে গেল। এই সময় একজন সার্জেন্ট মোটরসাইকেলে চেপে এগিয়ে আসতেই জয়দীপ হাঁটা শুরু করলো। ওখানে থাকলে পুলিশ নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাবে। অথচ এদের কাউকেই সে চেনে না, এটা বিশ্বাস করানো কষ্টকর হবে। বাটার দোকান ছাড়িয়ে গ্র্যান্ড হোটেলের নিচে চলে আসতেই সে দেখতে পেল একটা থামের আড়ালে ছেলেটি দাঁড়িয়ে আছে। আই এম গ্রেটফুল টু ইউ। খুব বড় বেজ্জতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। জয়দীপের খুব রাগ হলো। এই লোকটা নিশ্চয়ই অন্যায় করেছিল। ওই মেয়েটির সঙ্গে বিনা পয়সায় ফুর্তি করতে এসেছিল। এটা তো আরো বাজে মাল। ছেলেটি জিজ্ঞাসা করল, এখানে কোনো ট্যাক্সি পাচ্ছি না, আপনি কোন দিকে যাচ্ছেন? সোজা। কেন? আমি একলা যেতে সাহস পাচ্ছি না, আপনার সঙ্গে যেতে পারি? হোটেলে মহিলা নিয়ে আসতে তো ভয় পাননি? আমি কোনো মহিলাকে নিয়ে হোটেলে যাইনি। কেন মিথ্যে কথা বলছেন? লোকটা তো ওই বলেই আপনাকে শাসাচ্ছিল। ও যে সত্যি বলছিল তা ভাবছেন কেন? আমাকে ওরা ট্র্যাপে ফেলেছে। আমি বোকার মতো। ছেলেটা দেখলো জয়দীপ হাঁটতে শুরু করেছে। সে দ্রুত পাশে চলে এলো। দেখুন, আপনি ভাবছেন আমি খুব খারাপ লোক, তাহলে লোকটার হাত থেকে আমাকে বাঁচালেন কেন? জয়দীপ জবাব দিল না, কারণ সেটা ওর নিজেরও জানা নেই। ছেলেটা বলল, আপনাকে এত কৈফিয়ত দেবার তো কোনো দরকার ছিল না। আপনি আমার উপকার করেছেন বলে আমি গ্রেটফুল। আচ্ছা, নমস্কার। ছেলেটা দৌড়ে রাস্তায় নেমে একটা খালি ট্যাক্সি থামিয়ে উঠে পড়ল। ট্যাক্সিটা চলে গেলে নিজেকে কিরকম বোকা বোকা মনে হচ্ছিল জয়দীপের। ছেলেটা যখন বলল ওরা ওকে ট্র্যাপে ফেলেছিল, তখন সে বিশ্বাস করতে পারল না কেন? স্বাস্থ্যবান লোকটার আচরণে তো সেরকমই মনে হবার কথা। পার্ক স্ট্রিট পেরিয়ে আসার সময় জয়দীপ বুঝতে পারল এখন বসতেই পারে। অনেক হাঁটা হয়ে গিয়েছে। কিংবা এমনও হতে পারে প্রথম দিনের অভিজ্ঞতা রোজ তাকে এই সময় বসবার কথা মনে করিয়ে দেয়। কলেজ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটের দূরত্বও কম নয়। পাতাল রেল বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ। ফুটপাতে লোকজন নেই। আইসিআই অফিস পার হতেই সে বেঞ্চিটাকে দেখতে পেল। প্রতি রাতের মতো প্রৌঢ় লোকটি বসে আছে বেঞ্চিতে। জয়দীপ ধপ করে বেঞ্চিতে বসে পড়তেই লোকটা হাসল। সব ঠিক হ্যায় বাবু? ঠিক হ্যায়। আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন, আজও কোনো চিঠি পাননি? না, ছেলে লিখেছিল তার মায়ের অসুখ। দুটো চিঠি পাঠালাম, কোনো জবাব নেই। কথাটা গত রাতেও লোকটা বলেছিল। এই প্রৌঢ় পেছনের অফিসের দারোয়ানদের একজন। গত 30 বছর চাকরিতে আছে। বছরে 1 মাসের জন্য দেশে যায়। 30 বছরে বউয়ের সঙ্গে ঘর করেছে বড়জোর 30 মাস, অর্থাৎ 2.5 বছর। মাইনে যা পায় তার নামমাত্র নিজের খরচের জন্য রেখে সবটাই দেশে পাঠিয়ে দেয়। পরপর 2টো মেয়ের বিয়ে দিয়েছে। ছোটটা ছেলে। এক জামাই খেতে দেখাশোনা করে সমস্তিপুরে, অন্য জামাই পিডব্লিউডি অফিসে কাজ করে। জয়দীপ বলল,
অনেক সময় পোস্ট অফিসের গোলমাল হয়। আপনাদের বাড়ি কি গ্রামে? হ্যাঁ বাবু, বাস থেকে নেমে 5 কিলোমিটার হাঁটতে হয়। গ্রামে ডাক্তার নেই, সেইটাই চিন্তা। চিন্তা করবেন না, দেখবেন কাল পরশু চিঠি পেয়ে যাবেন। রামজি যা করবেন তাই হবে। খৈনির কৌটো বের করে হাতে ঢালল লোকটা, তারপর ইশারা করলো জয়দীপকে। প্রথম দিনে ওই খৈনির মাধ্যমেই আলাপ হয়েছিল লোকটার সঙ্গে। ক্লান্ত হয়ে এই বেঞ্চিতে বসেছিল সে। লোকটাও ছিল। পকেট থেকে খৈনি বের করে আঙুলের ডগায় যখন মালটা তৈরি করছে, তখন জয়দীপ সেটা লক্ষ্য করছিল। দেখতে পেয়ে লোকটা ইশারা করেছিল খাবে কিনা। জয়দীপ মাথা নাড়তেই পরিচয় হয়ে গিয়েছিল। এর আগে কখনো খৈনি খায়নি সে। ঠোঁটের নিচে পদার্থটি এক জ্বালাময় অনুভূতি তৈরি করলেও শেষ পর্যন্ত সয়ে গিয়েছিল। শরীর মাথা ঝিমঝিম করেছিল অনেকক্ষণ। লোকটির দেখা দেখি পিক ফেলে স্বস্তি পেয়েছিল। এই কদিনে কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছে জয়দীপ। পিক না ফেলে নেশাটাকে জোরদার করার কায়দাটা রপ্ত করতে চাইছে। কফি হাউসের আড্ডায় এই খৈনি খাওয়ার গল্প শোনাতেই অহন চেঁচিয়ে উঠেছিল। সে কি রে, তুই খৈনি খাচ্ছিস? সো হোয়াট? তামাকের সবচেয়ে খারাপ নেশা ওটা। যারা পানের সঙ্গে জর্দা খায় তারা অনেকটা রিফাইন করা তামাক পেটে চালান দেয়। খৈনি একেবারে মুখের ক্যান্সার অবধারিত। দূর, তাহলে তো বিহার ইউপির 90% গ্রামের লোকের মুখে ক্যান্সার হতো। জয়দীপ উড়িয়ে দিয়েছিল। হচ্ছে কিনা তুই জানিস? হয়তো হচ্ছে। সিগারেট খেলে মানুষের যেমন ক্যান্সার হয় তেমনই। তাই বলে সিগারেট খাওয়া কি বন্ধ হয়েছে? জ্ঞান দিস না। রজত সিগারেট খায় না, ঠান্ডা মেজাজের ছেলে। বলল আমেরিকায় সিগারেট বিক্রি দারুণ কমে গিয়েছে। সিগারেট কোম্পানিগুলো তাই থার্ড ওয়ার্ল্ডের বাজার ধরার চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব রাখতে। ইংল্যান্ডেও একই অবস্থা। ধর একটা স্টেট এক্সপ্রেস সিগারেটের প্যাকেট তুই কলকাতায় 50 টাকার নিচে পেয়ে যাবি। লন্ডনে তার দাম অন্তত 150 টাকা, আমেরিকায় 80 টাকা। তাই থার্ড ওয়ার্ল্ডের লোকজন বেশি সিগারেট খাচ্ছে, এটা ধরে নেওয়া যেতে পারে। এছাড়া জর্দা, তামাক, খৈনির ব্যবহার ওসব দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে। ক্যান্সারে মৃত্যুর হার থার্ড ওয়ার্ল্ডে যেহেতু বেশি, তাই এগুলোকে কারণ হিসেবে ধরা হয়। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এইসব গরিব দেশের মানুষ অভাবের সঙ্গে, প্রতিকূল অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে লড়াই করে 70-80 বছর বেঁচে থাকছে। তামাক যতটা ক্ষতি করছে, বিষাক্ত বাতাস তার চেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে। ক্যান্সার ঠিক কোন কারণে হচ্ছে তা ধরা মুশকিল। আমেরিকায় বা ইংল্যান্ডে 80 বছরের বৃদ্ধ নিয়মিত ধূমপান করে দিব্যি বেঁচে আছেন এমন ঘটনা আকসার। অহনা বলল, তুই একবার জ্ঞান দেয়া শুরু করলে আর থামতে চাস না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই জয়ের খৈনি খাওয়াকে সমর্থন করছিস। একদম না। খৈনি খাওয়া হলো সবচেয়ে ব্রুটাল ওয়ে অফ কনজিউমিং টোবাকো। ঠোঁটের তলায় এক চিমটি খৈনি পুরে হেসে ফেলল জয়দীপ। প্রৌঢ় জিজ্ঞাসা করল, কি হলো বাবু, আপনি হাসছেন? কিছু না। আচ্ছা, আপনি খৈনি খাচ্ছেন কবে থেকে? আমার যখন 25 বছর বয়স তখন থেকে। মুখে কোনো অসুখ হয়নি? হয়, আবার ঠিকও হয়ে যায়। চুন বেশি হয়ে গেলে পুড়ে যায় তো। জয়দীপের মনে হলো লোকটার উচিত কোনো ইএনটিকে দেখিয়ে নেওয়া। কিন্তু এই কথা ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। সে সামনে তাকালো। বিশাল চৌরঙ্গি রোডে গাড়ির ভিড় বেশ কমে গিয়েছে। হেডলাইট জ্বালিয়ে ছুটে যাচ্ছে গাড়িগুলো। রাস্তা অনেকটা ফাঁকা বলে। রাস্তার ওপাশে ময়দানে এখন বেশ অন্ধকার। এই সময় দুটো মেয়েকে সে দেখতে পেল হেলতে দুলতে রাস্তা পেরিয়ে এদিকে আসতে। এই কদিনে রোজ রাত্রে দেখে দেখে মেয়েগুলোকে চিনে গিয়েছে জয়দেব। লম্বাটার নাম যমুনা, বেটেটা গঙ্গা। ওরা খুব বন্ধু। থাকে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে। সেখানে ভালো খদ্দের হয় না বলে এখানে বাণিজ্য করতে আসে। বেঞ্চের পাশে লাইট পোস্টের নিচে চলে এসে যমুনা বলল, একটা বিড়ি দে। না, খাস না? কেন? বউনি না হলে আজ বিড়ি খাবো না।
মনে জোর রাখলে বউনি হবেই। যমুনা কাঁধ নাচালো। তারপর বেঞ্চের দিকে এগিয়ে এসে বলল, ও চাচা, একটু খৈনি দাও না গো, শরীরের ভেতরটা কিরকম আনচান করছে। প্রৌঢ় বলল, ভাগ, বিরক্ত করিস না। যমুনা খিলখিলিয়ে হেসে উঠল। তুমি ভাগ বললেই কি আমি যেতে পারি চাচা? চাচি দেশে পড়ে আছে, আমরা না দেখলে তোমাকে কে দেখবে বলো? দাও, খৈনি দাও। প্রৌঢ় বেশ বিরক্ত হয়ে এই কৌটো খুলে খানিকটা খৈনি দিল মেয়েটির হাতে। বাঙালি মেয়ে ছেলে খৈনি খায়, বাপের জন্মে শুনিনি। পোক্ত ভঙ্গিতে ঠোঁটের নিচে চালান করে চোখ বন্ধ করেছিল যমুনা। সেই অবস্থায় কথা বলতে গিয়ে শব্দ জড়িয়ে গেল, স্পষ্ট বোঝা গেল না। তাই শুনে গঙ্গা হেসে গড়িয়ে গেল। পিক ফেলে যমুনা তাকে ধমকালো, এই, অত হাসির কি আছে? তারপর প্রৌঢ়র দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাঙালি মেয়ে ছেলের আর কি কি শোনেনি তোমার বাপ? এই সময় পেছনের অফিস বাড়িগুলোর একটা থেকে গেঞ্জি আর লুঙ্গি পরে বেরিয়ে এলো দশাশয় চেহারার যে লোকটি, তার নাম লক্ষ্মণ। লক্ষ্মণ চিৎকার করে বলল, শালা সব কটাকে পুলিশ তুলবে, ফুটপাতে দাঁড়িয়ে হাসি হচ্ছে। যমুনা বলল, হ্যাঁ দেখো না, গঙ্গাটা হাসতে পারলে আর কিছু চায় না। বাজার ভালো মনে হচ্ছে। কথাগুলো হিন্দিতে বলতে বলতে লক্ষ্মণ বেঞ্চের কাছে পৌঁছে গেল। আরে নমস্তে বাবু, সব ঠিক আছে তো? জয়দীপ মাথা নাড়ল। এই লোকটা বেশি কথা বলে, মাতব্বর মাতব্বর ভাব। প্রৌঢ়ের মতো এরও চাকরি অফিস বাড়ি পাহারা দেওয়ার, বোধহয় মাইনে বেশি পায়। গঙ্গা বলল, তোমার তো সব সময় মনে হয় আমার বাজার ভালো, সন্ধ্যে থেকে পাক খাচ্ছি তো খাচ্ছি, ময়দানে হাঁটতে হাঁটতে পা বোম্বা হয়ে গেল। লক্ষ্মণ মাথা নাড়ল। দিনকাল বহুত খারাপ হয়ে গিয়েছে। এই দেখ না, আমাদের কোম্পানি 132 জনকে ছুটি করিয়ে দিল, ক্লার্ক, পিয়ন, সব ভি। তাই বলে তোরা হাল ছেড়ে দিবি কেন? এই যে ময়দান দেখছিস, এ অনেকটা সমুদ্রের মতো, রাত্রে অন্ধকার নামলে কিছুই দেখা যায় না। সমুদ্রের নিচে যেমন হীরা মানিক মুক্তো আছে, তেমনি ওই অন্ধকারেই তোদের ধন সম্পত্তি আছে, যাবি আর তুলে নিয়ে আসবি। গঙ্গা বলল, যাও না, তুমি গিয়ে আমাদের হয়ে ওইসব তুলে আনো। লক্ষ্মণ তার বুকে হাত বোলালো, আমি কি করে যাব? ভগবান তো আমাকে তোদের শরীর দিয়ে পাঠায়নি, কি বলো চাচা? গঙ্গা বলল, বেটা ছেলের মতো হারামি জাত তো পৃথিবীতে নেই, গিয়ে দেখো, তোমারও হিল্লে হয়ে যাবে। যমুনা হঠাৎ গম্ভীর হয়ে বলল, আমার না আজকাল ওখানে যেতে খুব ভয় লাগে। গঙ্গা বলল, ফোর্ট আমাদেরকে কি করবে? যমুনা বলল, না রে, কিরকম মনে হয়, শালা গলিতে দাঁড়ালে খদ্দের পাওয়া যায় না, আর এখানে এলে জানের ভয় লাগে। গঙ্গা হাসল, দূর, সেদিন দুটো হিজড়ে তোকে গালাগালি দিয়েছিল বলে তুই ভয় পেয়ে গেলি। চল আবার ঘুরে আসি, নইলে লাস্ট ট্রাম পাবো না, হেঁটে যেতে হবে। যমুনা এগিয়ে আসতে আসতে বলল, না, তুই আজ একা যা, আমার ভালো লাগছে না। বলে সে বেঞ্চিতে বসে পড়ল। সস্তা পাউডার স্নোর গন্ধ টের পেল জয়দীপ। এইসব চরিত্র নিয়ে বাংলা সাহিত্যে অনেক গল্প পড়েছে সে, কিন্তু এই কদিন এদের চাক্ষুষ করছে। এদের সমস্যা এদের কাছে এত সিরিয়াস, তা না দেখার আগে জানতে পারেনি। পাশে বসে যমুনা তার দিকে তাকিয়ে হাসল, কি রোজ রোজ কি দেখো ওরকম করে? জয়দীপ মুখ ফেরালো, আমি কিছুই দেখি না। ঢং, আমি কিছুই খাই না, সব খাই। লক্ষ্মণ একটু দূরে দাঁড়িয়ে হাসছিল, হে শালা, তুই রং নাম্বার করছিস। হে বাবুকে দেখে বুঝতে পারছিস না যে লাইনের লোক না, একেবারে ভদ্রলোক। গঙ্গা অদ্ভুত চিৎকার করলো, পুরুষ মানুষ আবার ভদ্রলোক হয় নাকি? তাহলে কোনো মেয়ে ছেলের বাচ্চা কাচ্চা হতো না। পেটে খিদে মুখে লাজ, পকেটে বোধহয় কিছু নেই, নইলে রোজ হেঁটে হেঁটে এখান দিয়ে যায়। তবে দেখতে অনেকটা সলমন খায়ের মতো। এবার প্রৌঢ় সোজা হয়ে বলল, এই, কেউ যদি একে বিরক্ত করিস তাহলে। যমুনা দ্রুত মাথা নাড়ল,
না বাবা না, তোমার বাবুকে বিরক্ত করতে আমার বয়েই গেছে। তারপর জয়দীপের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কাল থেকে তোমার সঙ্গে ভালো কথা বলবো। আমরা তো রান্ডি, কেউ ভদ্র ছেলে মেয়ে বলে না। পুলিশ টাকা খায়, গুন্ডা টাকা খায়, টাকার গায়ে তো নোংরা নেই, আমরা নোংরা। হঠাৎ গঙ্গা চিৎকার করলো, যমুনা পালা! ঝট করে উঠে দাঁড়ালো যমুনা। ওর ছাই মাখা মাগুর মাছের মতো মুখেও ভয়ের চিহ্ন ফুটে উঠল। লক্ষ্মণ ধমকালো, খবরদার বলছি, অফিসের দিকে ঢুকবি না। এর আগের বার পুলিশ আমাদের বাপের নাম ভুলিয়ে দিয়ে গিয়েছিল। মেয়ে দুটো হঠাৎ দৌড়তে শুরু করলো। নির্জন চৌরঙ্গি রোড তীরের মতো পেরিয়ে ওরা যেই অন্ধকারে মিশে গেল, ঠিক তখনই একটা পুলিশের ভ্যান সশব্দে ব্রেক কষে থামল। ঝটপট কয়েকজন সেপাই নেমে পড়ল রাস্তায়। অন্ধকারের দিকে তাকিয়ে একজন বলল, শালি, ভাগ গিয়া। এ সময় ড্রাইভারের পাশের আসন থেকে যিনি নেমে এলেন তাকে অফিসার বলে ভাবতে অসুবিধা হয়। এত রোগা কোনো পুলিশ হতে পারে? মুখ থুবড়ে গিয়েছে, কাঁধ হ্যাঙ্গারের মতো। লোকটার পেট ভর্তি আমাশার জীবাণু ঠিক ঠিক করছে বলে মনে হলো। দেবানন্দের ভঙ্গিতে দুই পকেটে হাত ঢুকিয়ে অফিসার সামনে এসে দাঁড়ালেন। তোমরা কারা বাবা সকল? বেশ্যাগুলোর দালাল? সঙ্গে সঙ্গে লক্ষ্মণ হাত জোড় করল, নেহি সাব, আমি ওই অফিসের দারোয়ান। রাত্রের খাওয়া খেয়ে একটু বাইরে এসেছি। আমার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। তুমি? প্রৌঢ়ের দিকে তাকালেন অফিসার। প্রৌঢ় কোনো জবাব দিল না। তার বদলে লক্ষ্মণ বলল, ও একই কাজ করে, পাশের অফিসের দারোয়ান। তোমার হাতে কি খৈনি? অফিসার এগিয়ে এসে হাত বাড়ালো। প্রৌঢ় কৌটোটা নিঃশব্দে তুলে দিল। ওই চেহারার লোককে খৈনি খেতে দেখে অবাক হয়ে গেল জয়দীপ। তার মনে হলো এসব ঝামেলায় না থেকে এবার হাঁটা শুরু করা উচিত। সে উঠে দাঁড়ালো। শব্দ করে পিক ফেলে অফিসার বললেন, এইসব অফিসগুলো মাঝরাতে খালি কুঠি হয়ে যায়। হাতে নাতে ধরতে পারলে পেছনে মগরার বালি ঢুকিয়ে দেব সোনারা। এটিকে? প্রশ্নটা যে তাকেই করা হয়েছে বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা, কারণ অফিসার মুখ ফেরাননি। তবু জয়দীপ পরিষ্কার গলায় বলল, আমি জয়দীপ। অফিসার আকাশের দিকে তাকালেন। আকাশ থেকে পড়েছ নাকি মাটি ফুঁড়ে উঠেছ? এবার খুব কায়দা করে ঘুরে দাঁড়ালেন তিনি। ফুটপাতে থাকো নাকি? না, রাজা বসন্ত রায় রোডে থাকি। এখানে কোন মৎসবে এসেছ? হাঁটতে হাঁটতে টায়ার্ড লাগছিল। তাই ফিরিতে মেয়ে ছেলে দেখছিলে? ভ্যানে ওঠো। কেন? কেন? তোমাকে জামাই করব, শ্বশুর বাড়ি চলো। আশ্চর্য, আমি কোনো অন্যায় করিনি, তবু আমাকে ভ্যানে তুলবেন? অফিসার একটা সেপাইকে ইঙ্গিত করে প্রৌঢ়কে বললেন, কৌটোটা আমি রেখে দিলাম। একজন সেপাই এগিয়ে এসে জয়দীপের হাত ধরে টানতে লাগলো। প্রৌঢ় এবার কথা বলল, সাব, আপনি ভুল করছেন, ইনি খুব ভালো মানুষ। তুমি কি করে জানলে? আগে কখনো দেখেছ? হ্যাঁ, ইনি রোজ এই সময় আমার কাছে এসে বসেন, গল্প করেন, তারপর চলে যান। কোথা থেকে আসেন, কোথায় যান তা জানো? গালে খৈনি নিয়ে কথা বলছিলেন। উত্তর না পেয়ে বললেন, এরকম অনেক কেস হয়েছে, দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। ভুল করে ধরে নিয়ে গিয়ে জানা গেছে ব্যাডলি ওয়ান্টেড আসামি। ভ্যানে নিজে থেকে উঠবে না? আপনার খুব ভুল হচ্ছে। আমি সদ্য এমএ পরীক্ষা দিয়েছি। এতদিন ইউনিভার্সিটি হোস্টেলে ছিলাম। পকেটে পয়সা থাকে না বলে এই পথটা রোজ হেঁটে যাই। জয়দীপ প্রায় আবেদনের ভঙ্গিতে বলল। অফিসার চোখ পিটপিট করলেন। ছাত্রের গন্ধ মিশিয়ে দিলে বাছা ধন, এরপর বলবে পার্টি করি। ওসব গপ্পে বিশ্বাস করার পাত্র আমি নই। ঠিক আছে, তুমি সামনে ওঠো, আমার পাশে বসো, তোমাকে একটু নেড়ে চেড়ে দেখি। অগত্যা ড্রাইভারের পাশে উঠে বসলো জয়দীপ। খানিকটা থুতু পচ করে রাস্তায় ফেলে অফিসার উঠে দরজা বন্ধ করে জিজ্ঞাসা করলেন, কি করা হয়? বেকার বলতে গিয়ে সামলে নিল জয়দীপ। একটা পত্রিকায় কাজ করি। অফিসার সঙ্গে সঙ্গে ঘুরে বসলেন। পত্রিকা? জয়দীপ নীরবে মাথা নাড়ল। ও, ওই মেয়ে মানুষগুলোর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল বুঝি?
আজকাল ভদ্রলোকের মেয়েরা পত্রিকায় খারাপ মেয়ে মানুষের গপ্প পড়তে খুব ভালোবাসে। তা ব্রাদার, এতক্ষণ বলনি কেন? আমি তো বলছিলাম। কোন দিকে যাওয়া হচ্ছে? আগে এলগিন রোডের মোড় পর্যন্ত যাব। ওখানেই থাকা হয়? আগে না, ওখান থেকে বাস ধরলে ভাড়া কম লাগে। গেল রাতটা। বউনি যদি ভেস্তে যায় তাহলে। উফ। অফিসারের গলার স্বর পাল্টে যাওয়ায় জয়দীপ ভরসা পেল। লোকটাকে দেখে এখন মনে হচ্ছে খুব ভেঙে পড়েছে। সে জিজ্ঞাসা করল, বউনি মানে? আমি সারা রাত পাবলিকের ক্ষমা দেখব বলে পাক খাবো? আমি স্কুল মাস্টারি করতে পারতাম, তা না করে পুলিশে ঢুকেছি কারণ দুটো পয়সা রোজগার করব। আজকাল মাইনের টাকায় কোনো শালার চলে না। চলে? আমার 3 মেয়ে, তাদের পড়াশোনার খরচ মাসে 3,000। বাংলা বাজারে নাম লেখালেও কেউ আমাকে ওই টাকা দেবে না। তারপর তাদের বিয়ে আছে, সেই টাকা আসবে কোত্থেকে? অবশ্য আমার ওয়াইফ খুব টাইট। মাইনের টাকা ব্যাংকে, আর এই টাকায় ওইসব। জয়দীপ হাঁ হয়ে শুনছিল। এবার না বলে পারল না। এসব কথা আপনি বলছেন? কেন? অন্যায় করেছি? আমি 2 নম্বরই নই। যা করি বুক বাজিয়ে করি। কোন শালা টাকা নেয় না? আমরা তবু 2-400 কি 5-10 হাজার, সেটা কালে ভদ্রে। খবরের কাগজ পড়ে না? প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ঘুষ খাওয়ার অপরাধে। কে ঘুষ খায় না ভারতবর্ষে? মন্ত্রী আমলা থেকে সাধারণ পাবলিক সবাই দুহাতে লুটছে। আর এরা ঘুষ খেলে পুলিশকেও খেতে হয় ভাই। পুলিশ তো পাবলিকের চাকর। যে দেশের হাইকোর্টের বিচারপতিকে ফেরা এনে গ্রেপ্তার করা হয়, সে দেশের একজন এসআই ঘুষ খাবে না তো কি তুলসী পাতা চেবাবে? লোকটিকে খুব উত্তেজিত দেখাচ্ছিল এবং ওই রকম কথা বলতে বলতে চিৎকার করলো, ওই ট্যাক্সিটাকে ধরো, চেপে দাও বাঁদিকে। জয়দীপ দেখলো অদ্ভুত তৎপরতায় ড্রাইভার ট্যাক্সিটাকে ফুটপাত ঘেঁষে দাঁড় করিয়ে দিল। অফিসার দরজা খুলে নিচে নামলেন, তারপর চিৎকার করলেন, নেমে আসুন। একজন পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। কেন, কি হয়েছে? কি হয়েছে? ট্যাক্সির ভেতর বসে বৃন্দাবন লীলা হচ্ছে। ঘাড়ে মুখ ঘষা, পে দিয়ে সম্পত্তি ভোগে পাঠিয়ে দেব। নামুন। অফিসার বীর বিক্রমে চেঁচালো। এবার ভদ্রলোক নেমে এলেন। দেখুন, আমরা স্বামী স্ত্রী। ওর শরীর খারাপ বলে হেলান দিয়ে শুয়েছিল। আপনি অনর্থক এসব কথা বলছেন। স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী বলে 7 খুন মাপ? আমার চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। তাছাড়া প্রমাণ দিন আপনারা স্বামী স্ত্রী, দিন। হাত বাড়ালেন অফিসার। আমাদের বাড়িতে চলুন, প্রমাণ নিয়ে কেউ রাস্তায় ঘোরে? তাই নাকি? উঠুন ভ্যানে। এই, শেষের হাঁকটা সেপাইদের উদ্দেশ্যে। ভদ্রলোক এবার খুব ঘাবড়ে গেলেন। আমরা কিন্তু কিছুই করিনি। সেটা কোর্টে গিয়ে বলবেন। পাবলিক প্লেসে অশালীন আচরণ করার জন্য আমি আপনাদের গ্রেফতার করছি। এই সময় ভদ্রমহিলা কেঁদে উঠলেন। ভদ্রলোক ট্যাক্সির ভেতরে একবার মুখ ঢুকিয়ে কিছু বলে আবার সোজা হলেন। অফিসার, আমার স্ত্রী সত্যি অসুস্থ। প্লিজ হেল্প আস। বলছেন যখন, আমি আপনাদের হেল্প করব। আপনারও কিছু করা দরকার। ভদ্রলোক পকেট থেকে পার্স বার করতেই অফিসার বললেন, 1000। এত টাকার সঙ্গে নেই। 600। ধ্যাত তেরিকা, আজকের রাতটাই শালা। দিন দিন। আর ট্যাক্সিতে 1 হাত ফাঁক রেখে বসবেন। যান। টাকাগুলো থেকে দুটো 100 টাকার নোট 2 আঙ্গুলে ধরে পেছনে চলে গেলেন অফিসার। তারপর ফিরে এসে জয়দীপের পাশে বসে বলে, দিয়ে ধুয়ে খেতে হয় বুঝলে। আমি সব খাবো, কাউকে দেব না করলে দুখরাম হয়ে যেতে হবে। তাহলে তুমি পত্রিকায় কাজ করো, এসব গপ্প লিখবে নাকি? আপনার কি মনে হয়? কিছুই না। তুমি লিখলেও যা হবে, না লিখলেও তাই। প্রমাণ করতে পারবে না। ওই লোকটা কখনো কোর্টে দাঁড়িয়ে বলবে না আমাকে ঘুষ দিয়েছে। শালাকে আমি মেয়ে ছেলেটার ঘাড়ে চুমু খেতে দেখেছি। নিজের বউকে বিয়ের 10 বছর বাদে কেউ বিছানায় চুমু খায় না তো ট্যাক্সিতে খাবে। নামো। এখানেই? হ্যাঁ, আমি এখন ভিক্টোরিয়ার চারপাশে পাক মারবো।
অফিসার গুটিয়ে গেলেন। তার সামনে দিয়ে কোনো মতে শরীরটাকে রাস্তায় নামাতে পারল জয়দীপ। ভ্যানটা বেরিয়ে গেল। ট্যাক্সিটা তখনও দাঁড়িয়েছিল। জয়দীপ এগিয়ে গিয়ে দেখল ভদ্রমহিলা তখনও ফুঁপিয়ে যাচ্ছেন। ভদ্রলোক বোঝাতে চেষ্টা করছেন। সে জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না, আপনারা যখন কোনো অন্যায় করেননি তখন খামোকা টাকা দিতে গেলেন কেন? ভদ্রলোক অবাক হয়ে তাকালেন। আপনি? আমি পুলিশ নই, পাবলিকের একজন। ভদ্রলোক এবার ড্রাইভারকে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, পুলিশ গেছে, এবার গুন্ডারা আসবে। তুমি এবার কান্না থামাও তো, আর ভালো লাগছে না। ট্যাক্সিটা বেরিয়ে গেল। পার্কের সামনে থেকে যে বাসটা জয়দীপ ধরল সেইটা রাতের শেষ বাস। বাসে উঠতেই কন্ডাক্টর হাসল। আজ বাস ফাঁকা। হ্যাঁ, তাই তো দেখছি। কি ব্যাপার? আগের বাসটা 5 মিনিট আগে গেল, লেট ছিল। জয়দীপ পকেটে হাত দিতেই লোকটা বলল, রাখুন তো। জয়দীপ খুশি হয়ে সিটে বসে দেখল বড়জোর জনা 10 মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে। যোগবাবুর বাজারও যখন প্যাসেঞ্জার হলো না, তখন কন্ডাক্টর জয়দীপের পাশে বসে একটা সিগারেট সামনে ধরল। নিন, আজ বৃহস্পতিবার তো, আজ আমি মাল খাই না বলে শরীরটা কিরকম ঢিলে লাগছে। জয়দীপ বলল, বাসের মধ্যে সিগারেট খাবো? ধুস, এখন সব চলে। লোকটা নিজেরটা ধরালো। জয়দীপ বলল, না থাক। লোকটা উদাস মুখে সিগারেট খেতে লাগলো। ট্রায়াঙ্গুলার পার্কের সামনে বাস থেকে নেমে পড়ল জয়দীপ। সামনেই রাজা বসন্ত রায় রোড। রাস্তা পেরিয়ে সেদিকে এগোতে আজ তার হঠাৎ খিদে খিদে বোধ হলো। যতটা না হাঁটার জন্য, তার চেয়ে বেশি পুলিশ ভ্যানটাকে কেন্দ্র করে টেনশন হওয়াতে কি রুটি তড়কা হজম হয়ে গেল? কিন্তু এখন খিদে লাগলো, এই পাড়ায় খাবারের দোকান খোলা পাওয়া যাবে না। সেটা একদিকে সাপে বর, কারণ আজকের বরাদ্দ টাকায় আর তার বিলাসিতা করার উপায় নেই। এখন রাত প্রায় 12টা। পাড়াটা বড়লোকের বলে রাস্তায় লোক নেই, কিন্তু কুকুর আছে। বাড়ির পোষা কুকুরের সঙ্গে তাল মিলিয়ে রাস্তার নেড়িগুলো সমানে চিৎকার করে যাচ্ছে তাকে দেখে। রোজ রোজ দেখেও এরা যে কেন চিনতে পারে না কে জানে। তবে তেড়ে আসা কুকুরগুলোর দিকে এগিয়ে গেলেই ওরা পিছু হটে চিৎকার করে। জয়দীপ জানে সে ভয় পেয়ে গেছে, না বুঝলে ওরা তাকে আক্রমণ করবে না। কুকুরগুলো পেরিয়ে সে গেটওয়ালা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। পুরো দোতলা বাড়ি এখন নিঝুম, কোথাও কোনো আলো জ্বলছে না। ঠিক 10টায় গেট বন্ধ হয়। সুনীলদা বলেছিলেন 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকে যাবে। তোমাকে যে চাবিটা দিয়েছি সেটা সাবধানে রাখবে। একতলার দরজা খুলে এমনভাবে বন্ধ করবে যাতে শব্দ না হয়। আলো জ্বালাবে না। টেবিলের উপর বিছানা পেতে শোবে। আমার অফিসের টয়লেট বাথরুম ব্যবহার করবে। আর হ্যাঁ, সকাল 9টা বাজলেই বেরিয়ে পড়বে। 9:30টায় বেয়ারা আসে, আমি চাই না সে তোমাকে দেখুক। আলো জ্বালাবো না? না, বাড়িওয়ালা ভাড়া দিয়েছে অফিস করার জন্য, রাতে থাকবার জন্য নয়। কলকাতায় তোমার থাকার জায়গা নেই বলে আমি ওখানে থাকতে বলে এই ঝুঁকিটা নিচ্ছি। আশা করি তুমি যে ওখানে থাকো তা বাড়িওয়ালা জানতে পারবে না, সুনীলদা বলেছিলেন। কিন্তু 9:30টার মধ্যে দক্ষিণে ফিরে আসা সম্ভব হয়েছিল প্রথম রাতে। শেষ পর্যন্ত জয়দীপ নিজস্ব পথ বেছে নিয়েছে, যা সুনীলদা জানেন না। চারপাশে তাকিয়ে নিয়ে সে দ্রুত লোহার গেটের উপরে উঠে যায়। ঠিক তখনই তাকিয়ে কুকুর তার স্বরে চিৎকার শুরু করে। বাড়িওয়ালার গলা পাওয়া যায় দোতলায়। আহ, এই সময় বেটা চেঁচায় কেন? এই, কি হয়েছে? ততক্ষণে জয়দীপ ভেতরে নেমে দ্রুত কার্নিশের তলায় চলে আসে। ব্যালকনিতে আলো জ্বলে ওঠে। বাড়িওয়ালার গলা শোনা যায়। জয়দীপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সম্ভবত নিচের বাগানটা দেখে নিয়ে আবার ধমক দিলেন, শাট আপ, মিছিমিছি চিৎকার করছিস, চল ভেতরে চল। কুকুরটা তবু শান্ত হচ্ছিল না, কিন্তু ওপরের দরজা বন্ধ হবার আওয়াজ হলো। জয়দীপ ধীরে ধীরে বারান্দায় উঠে দরজা খুলল প্রায় নিঃশব্দে। বন্ধ করার সময় ল্যাচ কি যে আওয়াজ করে তা যেন বুকের ভেতর বোমের মতো বাজে। অন্ধকার অফিসের ঘরে মিনিট 2 চুপচাপ দাঁড়িয়ে থাকার পর চোখ একটু একটু করে
অন্ধকারের সাথে সমঝোতা করে নেয়। এই ঘরের দুপাশে 6টা টেবিল এবং তাদের পেছনে চেয়ার, মাঝখান দিয়ে প্যাসেজ। একটু অন্যমনস্ক হলেই হোঁচট খেতে হবে। প্রথম প্রথম অন্ধকারে হাঁটতে খুব অসুবিধে হতো, এখন অভ্যস্ত হয়ে গেছে জয়দীপ। ডান দিকের দরজা সুনীলদার চেম্বারের, সুন্দর সাজানো। ওপাশের ঘরটা কম্পিউটারের। জয়দীপ সুনীলদার ঘরে এলো, টেবিলে আঙুল ছুঁয়ে চেয়ারটা এসে বসল। দারুণ আরামদায়ক রিভলভিং চেয়ার। বসে মনে হলো এত আরাম জীবনে পায়নি। এটা রোজই মনে হয়। বাদিকের আলমারির নিচের তাকে তার বেডিং ভাঁজ করা আছে, পাশে সুটকেস। জয়দীপ সুটকেস থেকে পাজামা, তোয়ালে, বেডিং বের করে টেবিলের উপর রাখলো। তারপর জামা প্যান্ট ছাড়তে লাগলো। এই নির্জন অন্ধকার ফ্ল্যাটে সম্পূর্ণ নগ্ন হলেও কেউ দেখবার নেই। তবু সে তোয়ালেটা জড়িয়ে নিয়ে অন্তর্বাসগুলো তুলে চেম্বার থেকে বেরিয়ে বাথরুমে গেল। সুনীলদার অফিসের এই বাথরুমে শাওয়ার আছে, কিন্তু তার আগে অন্তর্বাসগুলো কাচা দরকার। কি করে শব্দ না তুলে কাচা যায় সেই কায়দা তার রপ্ত হয়ে গেছে। রোজই ভুলে যায়, আজও ভুলে গেছে কাপড় কাচার সাবান আনতে। তাই সুনীলদার দামি সাবানে কাছাকাছি শেষ করতে হলো। তারপর স্নান সেরে পাজামা পরে ভেজা অন্তর্বাসগুলো অফিসের চেয়ারগুলোতে মেলে ফ্যান খুলে দিল। তারপর কিচেনে ঢুকে মিল্ক মেডের টিন তুলে কয়েক চুমুক সলিড দুধ পেটে চালান করে দিল। এই কিচেনে চা খাবার হয় অফিসের সময়, কিন্তু রাত্রে কখনো খাবার পায়নি সে। মিল্ক মেড তো আগের থেকে তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে। সুনীলদা অবশ্য এখনো জানতে পারেননি, পারলে বলতেন। সুনীলদা লোকটা ভালো না মন্দ তা এখনো ঠাউর করতে পারেনি জয়দীপ। বছরখানেক আগে ওর সহপাঠী তৃপ্তি কুমার সুনীলদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। লেখালেখির শখ আছে, পত্রিকা সম্পর্কে আগ্রহ দেখে সুনীলদা তখনই সুযোগ দিয়েছিলেন। এটি দেবের অভিধানের পেছন থেকে প্রুফ দেখা শিখে প্রথম শখের প্রুফ দেখত সে। পত্রিকাটি মাসিক, কলকাতার চেয়ে মফস্বলে গ্রাহক বেশি। তবে কলকাতার বুদ্ধিজীবীরা ভারী ভারী প্রবন্ধ লেখেন, কিন্তু 500-র বেশি ছাপা হয় না। কিন্তু সুনীলদা বিজ্ঞাপন পান ভালোই। তাই যখন এমএ পরীক্ষা শেষ হলো এবং জামশেদপুর থেকে মামা লিখলেন সেখানে ফিরে যেতে, তখন সুনীলদার দ্বারস্থ হয়েছিল জয়দীপ। সে কলকাতা ছাড়তে চায় না। মামা জামশেদপুরের এক স্কুলে চাকরির ব্যবস্থা করেছেন, কিন্তু সেটা মেনে নিলে জীবনে আর কিছু করা হবে না। মামাকে সেটা লিখতেই তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিধবা দিদির দিকে তাকিয়ে এতদিন সব খরচ চালিয়ে এসেছেন, পরের মাস থেকে তার পক্ষে টাকা পাঠানো সম্ভব নয়। জয়দীপ তার উত্তরে লিখেছিল, আমি জানতাম বাবার রেখে যাওয়া টাকাই আপনি পাঠান। আপনি নিশ্চয়ই মিথ্যে বলছেন না, সেক্ষেত্রে আর টাকা পাঠাতে হবে না। তার মনে হয়েছিল কলকাতা শহরে কেউ না খেয়ে মারা যায় না। যে করেই হোক সে নিজের খরচ চালিয়ে নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে 8 তারিখের মধ্যে টাকা দিতে হয়। ফল বের হওয়া পর্যন্ত সুপার চলে যেতে বলেন না। সুনীলদা সব শুনে বলেছিলেন, আমার কাগজ তো দেখেছ, তোমার সমস্যা কিভাবে মিটবে জানি না। আমি ভাই মাসে 500 টাকার বেশি দিতে পারবো না, তবে তোমাকে আসতে হবে ঠিক 10টায়। প্রেস খুলতেই বসে যাবে প্রুফ নিয়ে। সন্ধে 6টা পর্যন্ত থাকতে হবে। এর মধ্যে চা পাবে 4 বার, আর দুপুরবেলা পাউরুটি এবং আলুর দম। জয়দীপ সুনীলদার চেম্বারে ঢুকল। মিল্ক মেড এবং জল খেয়ে পেট ভরে গেছে। সে আরাম করে সুনীলদার চেয়ারে বসে সিগারেট ধরালো। আহ, এই তো জীবন কালিদা। সংলাপটা সে মাঝে মধ্যে আওড়ায়। আহ, এই তো জীবন কালিদা। কোথায় শুনে মনে গেঁথেছিল। এই কালিদা লোকটা কে? টেলিফোনটা টেনে নিয়ে সে ডায়াল করল। ইনকাম ট্যাক্সের বড় অফিসার। রিং হচ্ছে। বেশ কিছুক্ষণ বাজার পর একটা বিরক্ত গলা বলল, হ্যালো, বাগচি স্পিকিং। আপনার বাবার নাম কি? বাগচি? মানে কে কে বলছো? আপনি ঘুষ খান? আর খাবেন না, সিবিআইকে বলে দেব। রিসিভার নামিয়ে রাখলো জয়দীপ। অহনার বাবার মুখটা এখন কিরকম? সঙ্গে সঙ্গে রাত্রে দেখা পুলিশ অফিসারটিকে মনে পড়ল। অহনার বাবার সঙ্গে লোকটার মুখ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। জয়দীপ উঠল, ঘুম পাচ্ছে। টেবিলে বিছানা ছড়িয়ে শরীর মেলে দিতেই মায়ের কথা মনে পড়ল। মা বলতো, তোর বাবা এ যুগে একদম অচল ছিল।
অন্যায়ের সঙ্গে একদম আপোস করতে পারত না। মায়ের ঘরে বাবার ছবি টাঙানো আছে। মানুষটাকে কখনো দেখেনি সে। ভদ্রলোক তার সব আদর্শ নিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন যখন তার শরীর মায়ের পেটে নড়াচড়া করেনি। চোখ মেলতেই মনে হলো সুদর্শন চক্র বিদ্যুৎ গতিতে তার দিকে ছুটে আসছে। ঘুম ভাঙার পর এরকম একটা অনুভূতি মাথার উপর তীব্র বেগে ঘুরতে থাকা পাখার দিকে তাকালে রোজই হয়। আজও হলো। প্রথম দিনের আঁতকে ওঠার চমক নেই, কিন্তু আজও বুকের ভেতর দুরু দুরু অস্বস্তিটা ছাড়াতেই উঠে বসল জয়দীপ। দেয়াল ঘড়িতে এখন 7:30। বাইরে প্রচুর রোদ্দুর। আর 1.5 ঘন্টার মধ্যেই সুনীলদার পিয়ন এসে যাবে অফিস পরিষ্কার করতে, এবং তাকে তার আগেই এখান থেকে পালাতে হবে। বাড়িওয়ালা যেমন জানছে না তার অস্তিত্ব, তেমনি অফিসের লোকজনকেও জানানো চলবে না। দ্রুত দাঁত মেজে মুখ ধুয়ে চায়ের জল হিটারে চাপিয়ে দিল জয়দীপ। বন্ধ অফিস বাড়িতে এখন কিরকম দম বন্ধ ভাব, ভ্যাপসা গন্ধ, কিন্তু জানালা খোলার হুকুম নেই। অথচ সুনীলদা কি বাড়িওয়ালাকে বলতে পারতেন না, আমার এক সহকারী কিছুদিন থাকবে, সে আপনাকে বিরক্ত করবে না। নিজের অফিসের লোকজনকেও জানিয়ে দিতে পারত। কিন্তু এসব কিছু না করে তাকে চোরের মতো থাকতে বাধ্য করেছেন, এবং এভাবে না থেকে তার কোনো উপায়ও নেই। কলকাতা শহরে মাথা গোঁজার কোনো আস্তানা, ভালোবেসে কেউ দেবে এমন কোনো মানুষের খবর সে জানে না। রাত্রে ঢোকার সময় যেমন, সকালে বের হওয়ার সময়ও সতর্ক থাকতে হয় যেন কেউ না দেখে ফেলে। নিঃশব্দে দরজা বন্ধ করে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। বাগান পেরিয়ে রাস্তায় নামার লোহার গেটটায় এখন তালা নেই। সেটা নিঃশব্দে খুলে বেরিয়ে পড়তে হবে। বাড়িওয়ালা যদি উপরের বারান্দায় বসে থাকেন তাহলে দফা রফা। জয়দীপ দরজা বন্ধ করে চারপাশে তাকাতেই পাশের বাড়ির দোতলায় একজনকে দেখতে পেল। শরীর দেখা যাচ্ছে না, ফর্সা মুখটা মহিলা না পুরুষের তাও বোঝা যাচ্ছে না, কিন্তু যেই থাকুক তার চোখ সব লক্ষ্য করছে। অন্যদিন এই সময় পরিস্থিতি যাচাই করতে সে একটা কিছু কুড়িয়ে বাগানের গাছে ফেলে। কেউ যদি ওপরে থাকে তাহলে ওই শব্দে তার অস্তিত্ব জানা যায়। কিন্তু আজ দুটো চোখ তাকে যখন গিলছে, তখন এই কর্মটি করার সাহস সে পেল না। দু পকেটে হাত ঢুকিয়ে আড়াল থেকে নেমে সোজা গেটের দিকে এগিয়ে গেল। গেটটা খুলে বাইরে পা বাড়াতেই ওপর থেকে কুকুরের ডাক ভেসে এলো, এবং সেই সঙ্গে একটা বাজখাই গলা। কে? কি চাই? জয়দীপ মুখ তুলে বৃদ্ধকে দেখল। ডোরা কাটা রাতের পোশাকে শীর্ণ চেহারার মানুষটি যথেষ্ট সন্দেহ নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। জয়দীপ বলল, এবারের নিচতলায় অফিস আছে না? আছে, কিন্তু সেটা 9:30টার আগে চালু হয় না। এখন এসেছেন কেন? আমি জানতাম না। এই সময় একটি কিশোরী এসে দাঁড়ালো ব্যালকনিতে। কি হয়েছে দাদু? যত উটকো লোক, নিচের তলাটা ভাড়া দিয়ে খুব অন্যায় করেছি। কিশোরী তাকে অপাঙ্গে দেখল, দেখে হাসল। জয়দীপ আর দাঁড়ালো না। কেসটা খারাপ হয়ে গেল। বাড়িওয়ালা তাকে বুঝতে পারেনি এটা ঠিক, কিন্তু পাশের বাড়ির দোতলার চোখ দুটো সবকিছুর সাক্ষী হয়ে গেল। ট্রাম রাস্তার দিকে হাঁটতে হাঁটতে জয়দীপের মনে হচ্ছিল এ বাড়ি থেকে খুব শিগগির তাকে উৎখাত হতে হবে। তখন কোথায় যাবে সে? প্রেসের মালিক রবিবাবু মেদিনীপুরের মানুষ। সব সময় ধূর্ত ধূর্ত ভাব করলেও লোকটার বাস্তব বুদ্ধি যে বেশি নেই তা 2 দিন কাজ করেই বুঝে গিয়েছিল। তবে রবিবাবু সুনীলদাকে খুব মান্য করে। সেই সুবাদে জয়দীপের কপালেও খাতির জোটে। আজ সকালে চায়ের সঙ্গে মেরি বিস্কুট পেয়ে জয়দীপ মুখ তুলতেই রবিবাবু হাসলেন। আরে খান না, আপনি একটা বিস্কুট খেলে আমি মরে যাব নাকি? এই নিন কাগজ। কাজ শুরু হওয়ার আগে চা এবং খবরের কাগজ পড়া একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। ওরা যেখানে বসে তার একপাশে লাইন দিয়ে পরপর কম্পোজিটররা বসে টাইপ সাজায়। আজকের মুদ্রণ শিল্প যে জায়গায় পৌঁছে গেছে তাতে রবিবাবুর এই প্রেস বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু অল্প পয়সার খদ্দেরদের নিয়ে ভদ্রলোক এখনো লড়ে যাচ্ছেন। জ্যোতি বসুরা লন্ডন থেকে ফিরে এসেছেন। শরিকরা বলছেন সিপিএম তাদের পাত্তা না দিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে যখন, তখন বামফ্রন্টে থেকে কি লাভ?
সিপিএম বলছে যদি কারো মনে হয় বামফ্রন্টে থেকে লাভ নেই, তবে সে স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারে। গাড়ির উপর দাঁড়িয়ে গলায় চাদর টেনে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েও না সফল হয়ে মমতা বিন্দুমাত্র বিচলিত নয়। ভারতীয় টিমে সৌরভ গাঙ্গুলির জায়গা পাকা বলে সাংবাদিকরা মনে করছেন। জয়দীপ চোখ বন্ধ করল। লোকে খবরের কাগজ পড়ে কেন? খুব বড় কোনো ঘটনা ছাড়া এইসব খবরের কোনো মানে নেই। নামধাম বদলে ২ বছরের আগের খবর এখন ছেপে দিলে পাঠক তাই মেনে নেবেন। কারণ এই একই সংবাদ ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন ছাপা হয়। এই যে ৬ পাতার খবর, গণধর্ষণে যুবতীর মৃত্যু অথবা ডাকাত সন্দেহে গণধুলাই গত ১ মাসে অন্তত ১৫ বার ছাপা হয়েছে। সুভাষ চক্রবর্তী বলেছেন কলকাতাকে সুন্দর করতে হকার, ঠেলা এবং রিকশা তুলে দেয়া হবে। অন্তত বেআইনি যারা তাদের রাখা হবে না। এসব খবর পড়তে সাধারণ মানুষ খুব খুশি হতো একসময়। এখন হয় না, কারণ অভিজ্ঞতা অন্যরকম। দাদা, একটা কথা আছে। রবিবাবু তার টেবিলে বসেই কথাটা ছুড়ে দিলেন। এখন রবিবাবুর উল্টো দিকে বেশ মোটাসোটা কালো চেহারার একজন বসে আছেন। সাধারণত পত্রিকার প্রুফ তার টেবিলেই দিয়ে যান কম্পোজিটররা। রবিবাবু তাকে কখনোই ডাকেন না। একটু অবাক হয়ে এগিয়ে গেলে রবিবাবু বললেন, বসুন বসুন, নিন চারমিনার খান। হলদে প্যাকেটটা এগিয়ে দিলেন ভদ্রলোক। ইচ্ছে থাকা সত্ত্বেও মাথা নেড়ে না বলল জয়দীপ। রবিবাবু বললেন, আরে বসুন না। হ্যাঁ, ইনি আমাদের জয়দীপ বাবু, খুব ভালো প্রুফ দেখেন। ও তাই, তাহলে দেখে দেবেন। ভদ্রলোক চোখ বন্ধ করলেন। রবিবাবু বললেন, মানে উনি একটা কবিতার বই ছাপাচ্ছেন, আমিই ছাপছি, ৫ ফরমার বই হবে। আপনি যদি প্রুফ দেখে দেন তাহলে বাইরের লোককে বলতে হয় না। কিন্তু আমি তো শুধু পত্রিকার প্রুফ দেখি। জয়দীপ রবিবাবুর উপর বিরক্ত হচ্ছিল। তা তো ঠিকই, কিন্তু আপনাকে তো সবসময় প্রুফ দিতে পারবো না। বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকেন, সেই সময় টুক করে দেখে দিলেন। সামন্তবাবু আপনাকে ৫০টা টাকা দেবেন পারিশ্রমিক হিসেবে। প্রত্যেকটা ফরম্যাট ৩ বার করে দেখতে হবে তো? রবিবাবু বললেন। সামন্তবাবু বললেন, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার পাণ্ডুলিপিতে একটা বানানো ভুল নেই। আপনারা কম্পোজ করতে ভুল করবেন, এটা আপনাদের দোষ। তার জন্যে আমি টাকা দিতে যাব কেন? আপনাদের উচিত নিজে থেকেই সংশোধন করে দেওয়া। রবিবাবু হকচকিয়ে গেলেন। না স্যার, ওটাই নিয়ম। আমরা দেখে দিলে যদি ভুল থেকে যায় তাহলে কি আপনার ভালো লাগবে? টাকা দিলেন, কাজ বুঝে নেবেন। হে হে। সামন্তবাবু নড়েচড়ে বসলেন। কবিতা লেখা যত সহজ, এইসব কাজকর্ম বোঝা তার চেয়ে ঢের শক্ত। ঠিক আছে, ৫০টা টাকা আমি দেব, কিন্তু ভুল থাকে না যেন। রবিবাবু বললেন, একটাও ভুল থাকবে না। তাছাড়া জয়দীপ বাবুকে সঙ্গে রাখলে আপনারই লাভ। কিরকম? উনি তো সবে ছাত্রজীবন শেষ করেছেন, কফি হাউসে যান। সেখানে যত লিটল ম্যাগাজিনের সম্পাদক লেখকরাও আড্ডা মারতে যায়। জয়দীপবাবু ইচ্ছে হলে আপনার কবিতা ওদের কাগজে ছাপিয়েও দিতে পারেন। তাই বুঝি? কদ্দুর পড়া হলো? এমএ। বাহ, আলাপ হয়ে ভালো লাগলো। তা একবার এসো না আমার বাড়িতে। এমবি সরকারের দোকান চেনো? হ্যাঁ, উল্টো দিকের গলি দিয়ে ঢুকে যাকে আমার নাম বলবে সেই দেখিয়ে দেবে। এসো হ্যাঁ। একটা শব্দ খরচ না করে জয়দীপ ফিরে গেল নিজের টেবিলে। ৫ ফরমার কবিতার বইয়ের প্রুফ দেখতে বেশি সময় লাগবে না এবং তার চুপচাপ বসে থাকতে হয়। ৫০ টাকা তার অনেক উপকারে লাগবে। কিন্তু সামন্তবাবুর লোকটার কথাবার্তার ভাবভঙ্গি দেখে বোঝা যায় টাকা রোজগার করার ব্যাপারে মাস্টার। এ ধরনের লোক কবিতা লিখতে পারে নাকি? লোকটাকে পছন্দ করার বিন্দুমাত্র কারণ নেই। এমনভাবে কথা বলল যেন ওর সেরেস্তায় সে কাজ করে। অবশ্য সে প্রুফ দেখে টাকা নেবে, এর বাইরে কোনো সম্পর্ক নেই। জয়দীপ নিজের সঙ্গে কথা বলে যাচ্ছিল এবং তখনই তার সুনীলদার কথা মনে এলো। সে এই প্রেসে বসে আছে সুনীলদার সৌজন্যে। ওর পত্রিকায় কাজ করার জন্য সে যা হোক কিছু টাকা নিচ্ছে, অর্থাৎ তার এই সময়টা সুনীলদার অধিকারে। ওকে না জানিয়ে বাড়তি রোজগার করাটা কি ঠিক কাজ হবে?
সামন্তবাবু বিদায় নেওয়ার সময় একগাল হাসি আর হাত নাড়া উপহার দিয়ে গেলেন। রবিবাবু হাসতে হাসতে জয়দীপের টেবিলে চলে এলেন। প্রচুর মালদার লোক, ছেলে মেয়ে নেই, টাকায় ছাতা পড়ছে, এদিকে কবিতা লেখার শখ হয়েছে, বুঝলেন? হে এমন গোপন শখ যে দুইয়ে নিতে পারলে আর দেখতে হবে না, মাসে 2-3টে করে কবিতার বই বের হবে। জয়দীপ মাথা নাড়ল। আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি। মানে? রবিবাবুর চোয়াল ঝুলে গেল। সুনীলদার সঙ্গে কথা না বলে এই কাজ নেওয়া অন্যায় হবে। যা বাবা, এর মধ্যে ন্যায় অন্যায় আসছে কোত্থেকে? আপনি কি পত্রিকার কাজে ফাঁকি দিচ্ছেন? দিচ্ছেন না, বসে আছেন, সেই সময় যদি 2 পয়সা আসে ক্ষতি কি? সুনীলদা তো আপনাকে কিছুই দিতে পারেন না। হারে মশাই, আমার কাছে যেসব কাজ আসে তার অর্ধেক লোক বলে প্রুফটা আপনি দেখিয়ে দিন। বলরাম বাবুকে দেখেছেন? ছাতি বগলে বুড়ো মানুষ, ওই আমার প্রুফ দেখতো, 1 টাকা পেলে 4 আনা আমাকে দিয়ে দিত। পরশু লোকটার হার্ট অ্যাটাক হয়েছে। তাই বলছি, আপনি কাজ করুন, মাস গেলে 250 এর গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, আমি সুনীলদাকে বলে দেব। জয়দীপ মাথা নাড়ল। আপনাকে কিছুই বলতে হবে না। রবিবাবু গলা নামালেন। মনে হলো আপনাকে ভারী পছন্দ হয়েছে সামন্তবাবুর, বারবার বলে গেলেন ওর বাড়িতে যেতে। আরে মশাই, উপরে ওঠার সিঁড়ি হঠাৎ হঠাৎ সামনে এসে যায়, তখনই যদি পা না রাখেন তাহলে সারা জীবন পস্তাতে হবে। এমএ পাশ করে নিশ্চয়ই এখানে পচে মরতে আসেননি? জয়দীপ জবাব দিল না। রবিবাবু তার কাজে সরে গেলে সে মুখ তুলে কম্পোজিটরদের দেখল। শীর্ণ মানুষগুলো পুতুলের মতো টাইপ সেট করে চলেছে। একদম কোণে 3টে মেয়ে কাজ করে। পুরুষদের তুলনায় কিছু কম টাকা পায় ওরা। রবিবাবুর খেয়াল এটা। অথচ ওদের ভুল হয় কম এবং স্পিডও বেশি। সামনে বসা প্রবীণ মানুষটির নাম জনার্দন। মাঝে মাঝে জয়দীপের সঙ্গে কথাবার্তা হয়। 3 সন্তানের পিতা জনার্দন থাকেন মানিকতলার এক বস্তিতে। ওর প্রিয় বই পৌরাণিক অভিধান। পৌরাণিক যে কোনো চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে জবাব দিতে 30 সেকেন্ড সময় নেন না। মজার কথা হলো, সেই সব চরিত্রের আচরণের ব্যাখ্যা উনি নিজের মতো বলতে পারেন, যা বেশ যুক্তিপূর্ণ মনে হয়। জনার্দন চোখ টিপলেন। তার হাত টাইপ সেটিং এর কাজে ব্যস্ত। চোখ পাণ্ডুলিপির উপরে মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে জয়দীপের দিকে তাকাচ্ছেন। টানা বই 2 ফর্মা মানে কবিতার 5 ফর্মা। 2 ফর্মার খাটনিতে 5 ফর্মার টাকা। জয়দীপ মাথা নাড়ল। দেখি, সুনীলদা আসুন। বাহ, খুব ভালো লাগলো। চারপাশের কোনো মানুষের মধ্যে আজকাল এই ব্যাপারটাই দেখি না। তবে এও বলে দিলাম, আপনি জীবনে খুব কষ্ট পাবেন। জনার্দন গম্ভীর মুখে বলল। জনার্দনের পাশে বসা রোগা লোকটি দাঁত বের করল। আজকাল এসব নিয়ে কেউ ভাবে না। সুনীলদা এলেন দুপুরের পরেই। বিশেষ সংখ্যার জন্য ভালো বিজ্ঞাপন পাচ্ছেন। তার কিছু যাওয়ার পথে দিয়ে গেলেন রবিবাবুকে। ওর সঙ্গে কথা শেষ করে চলে এলেন জয়দীপের টেবিলে। কিরে, লেখাটা কতদূর হলো? বিশেষ সংখ্যার জন্য একটি নিবন্ধ লিখতে বলেছিলেন সুনীলদা। ছোট গল্প লেখার ইচ্ছে আছে জয়দীপের। কয়েকটা লিটল ম্যাগাজিন ছেপেছে সেগুলো। কিন্তু নিবন্ধ লিখতে গিয়ে মনে হয়েছে একদম হচ্ছে না। খুব হালকা শোনাচ্ছে কথাগুলো। জয়দীপ বলল, কিছুই লেখা হচ্ছে না। কেন? মনে হচ্ছে আমারও তো পাণ্ডিত্য নেই। সুনীলদা হো হো করে হাসলেন। তারপর বললেন, আমি তোমার কাছে পাণ্ডিত্য চাইনি। তোমার বয়সের ছেলে কি চোখে জীবন দেখছে তাই লিখতে বলেছিলাম। সারাদিন এখানে বসে প্রচুর তো সময় পাও, এ সপ্তাহে শেষ করো। অফিসে কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা ঠিক বলা যাবে না, অস্বস্তি হচ্ছে। বাড়িওয়ালা যদি জানতে পেরে যায়? তাহলে পরদিন তোমাকে চলে যেতে হবে। ও হ্যাঁ, রবি বলছিল ও তোমাকে বাড়তি প্রুফ দেখার কাজ দিতে চেয়েছিল, তুমি রাজি হওনি। আপনার সঙ্গে কথা না বলে কি করে রাজি হই? সুনীলদা তাকালেন। ভালোই করেছ, প্রুফ দেখার জন্য তো তুমি জন্মাওনি। জয়দীপ তাকালো। সুনীলদা বললেন, আমি তোমার কথা একজনকে বলেছি, তিনি সময় দিলেই তুমি তার সঙ্গে দেখা করতে যাবে। আর হ্যাঁ, লেখাটা শুরু করো। ভারী শব্দ বা আঁতলেমের দরকার নেই। সহজ কথায় তোমার ভাবনাটা লিখে ফেলো।
এই সময় রবিবাবু পাশে এসে দাঁড়ালেন। দাদা, আমি কথা দিয়ে ফেলেছি সামন্তবাবুকে। আপনি জয়দীপবাবুকে এবারটার জন্য অনুমতি দিয়ে দিন প্লিজ। পুরো নাম কি? লক্ষ্মীনারায়ণ সামন্ত। টাকা পয়সা আছে? ছাতা পড়ছে এত টাকা। ওই নামের লোক কখনো ভালো কবি হতে পারে না। ওই কবিতা পড়লে জয়দীপের ভেতর থেকে সব বোধ বুদ্ধি লোপ পেয়ে যাবে। ঠিক আছে, এবারটা দেখে দাও জয়দীপ। সুনীলদা বেরিয়ে যাওয়া মাত্র দুটো কাগজ সামনে নিয়ে এলেন রবিবাবু। মেকআপের সময় আলাদা আলাদা পাতায় থাকবে কবিতাগুলো। এখন টানা কম্পোজ করিয়েছি। এর জন্য কম্পোজিটরকে বেশি পেমেন্ট দিতে হবে না, তাই তো? আপনি এসবের মধ্যে ঢুকবেন না জয়দীপ বাবু। তমলুক থেকে যখন এসেছিলাম তখন ফুটপাতে শুতাম, মুড়ি বিক্রি করেছি ততদিন। তারপরে একটু একটু করে এই ব্যবসা। এখনো নিজের মেশিন কিনতে পারিনি, সেটা আর কেনা হবেও না। কেন? আজকাল আর এসব ছাপা চলে না, কম্পিউটারে এসে সব গ্রাস করে নিয়েছে। ওরকম বড় প্রেস করার তো ক্ষমতা নেই আমার। টুকটাক যতদিন চলে চালিয়ে যাব। বিক্রি করতে চাইলে কেনার লোক নেই। নিন, দেখে দিন। প্রুফের সঙ্গে মূল পাণ্ডুলিপিও রয়েছে। পাণ্ডুলিপির হস্তাক্ষর মুক্তোর মতো। জয়দীপের মনে হলো সামন্তবাবু কোনো মহিলাকে দিয়ে তার কবিতা কপি করিয়ে নিয়েছেন। প্রথম কবিতার ওপর নজর দিল জয়দীপ। রাত দুপুরে খটখট, খাট্টা করে ছটফট, ছাড় পোকারা পড়ল চাপা, দেখতে গিয়ে নটঘট। 4 লাইনের কবিতা। এটাকে কি কবিতা বলা যায়? কিন্তু ছাড় পোকারা পড়ল চাপা, দেখতে গিয়ে নটঘট মন্দ লাগছে না। ভদ্রলোক রসিক বলেই মনে হয়। কিন্তু তার পরের কবিতাগুলো পড়তে গিয়ে হোঁচট খেল জয়দীপ। পায়রা, মেঘ, নদী নিয়ে যে উচ্ছ্বাস, তা ক্লাস 5-এর ছেলের কলমেও ভালো বের হবে। সামন্তবাবুর মতো বিশাল চেহারার মানুষ লিখেছেন, কাশবন কাশবন নেই ধারে কাছে, আশ্বিন মাসে তারা মাঠে ঘাটে নাচে। যেহেতু পাণ্ডুলিপি সুন্দর হস্তাক্ষরে এবং নির্ভুল বানানে লেখা, তাই কম্পোজে খুব কম ভুল হয়েছিল। প্রুফ দেখা শেষ হলে রবিবাবুকে ফিরিয়ে দিয়ে এসে বলল, রইল। কেমন লাগলো সামন্তবাবুর কবিতাগুলো? নোবেল পুরস্কার পাওয়া উচিত। শুনলে উনি খুব খুশি হবেন। টাকাটা যদি এখনই চান তাহলে আমার পকেট থেকে দিয়ে দিতে হয়, যেমন আপনার ইচ্ছা। মেজাজ গরম ছিল কবিতা নামক লাইনগুলো পড়তে বাধ্য হওয়ায়। জয়দীপ হাত বাড়ালো। দিন। অ্যাডভান্স হিসেবে 20টা টাকা একটু বেশি হলো, কিন্তু আর্মহার্স্ট স্ট্রিটে হাঁটার সময় জয়দীপের মনে হচ্ছিল সে অপকর্ম করে টাকা রোজগার করেছে। মিনার্ভা বা সার্কিনায় যারা মিস অমুকদের শরীর নাটকের উছিলায় দেখিয়ে পয়সা রোজগার করে, তাদের কাজটাকে অপসংস্কৃতি বললে সে যা করলো তাই বা কম কি? একটা লোক যার টাকা ছাড়া কিছুই নেই, তার কবি হওয়ার লালসায় ইন্ধন জুগিয়ে এলো প্রুফ দেখে। রবিবাবু বলবেন সে না দেখলে অন্য কেউ দেখবে, দেখুক। আর একটু দূরেই হাড়কাটা গলি। অনেক লোক যায় সেখানে, কিন্তু সে বা তার মতো সুস্থ মনের মানুষরা যায় না। এটাই শেষ কথা। জয়দীপ পেছন ফিরল। সোজা চলে এলো প্রেসে। রবিবাবু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। কম্পোজিটররা কাজ করে চলেছে। যে যত কম্পোজ করতে পারবে তত তার আয় বাড়বে। একটু ভেবে নিয়ে জয়দীপ জনার্দন বাবুর সামনে গিয়ে দাঁড়ালো। হাড় জিরজিরে চেহারা, লুঙ্গির ওপর অল্প ছেঁড়া গেঞ্জি, মুখে কাঁচা পাকা কদিন না কামানো দাড়ি। জনার্দন হাসল। কি ব্যাপার, ফিরে এলেন এই সময়ে? ওর হাত চলছিল। আপনি আমার একটা উপকার করবেন জনার্দন বাবু? প্রশ্ন শোনা মাত্র টাইপ ধরা হাত থেমে গেল। জনার্দন অবাক হয়ে তাকালেন। এ কি কথা? আমার কি ক্ষমতা আছে আপনার উপকার করার? লক্ষ্মীনারায়ণ সামন্তের কবিতার বইয়ের কম্পোজ তো আপনি করেছেন। এবার চোখ বড় করে তাকিয়ে মাথা নামালেন জনার্দন। হ্যাঁ। দুটো 10 টাকার নোট সামনে রাখলো জয়দীপ। কম্পোজ করার পর প্রুফটা আপনি দেখে দেবেন। এই উপকারটা করুন। সে কি, আপনি দেখবেন না? না। কিন্তু আমি তো একজন সামান্য কম্পোজিটর, প্রুফ রিডার নই। রবিবাবু আমার ওপর ভরসা করবেন কেন? সুনীলবাবু তো আপনাকে অনুমতি দিয়েছেন। কিন্তু ভেতর থেকে সাড়া পাচ্ছি না। যা কবিতা নয় তার প্রুফ দেখা আমার পক্ষে সম্ভব নয়। রবিবাবুর আস্থা না থাক আপনার উপর, আমার আস্থা আছে জনার্দন বাবু।
জনার্দন মাথা নাড়লেন। ডোম মৃতদেহ বয়ে নিয়ে যায় কারণ সেটা তার চাকরি। আমি কম্পোজ করতে বাধ্য হই কারণ এটা আমার পেট ভরায়। কিন্তু বই পড়ি আমি আনন্দে, নিজের জন্যে। সেই আনন্দটা নষ্ট করে দেবেন আপনি? চমকে উঠল জয়দীপ। জনার্দন বাবুর মুখে এই ধরনের কথা সে আশা করেনি। আপনার টাকার প্রয়োজন নেই? কি যে বলেন, আমাদের মতো গরিব মানুষেরা ওই আশাই তো বেঁচে থাকি। তাহলে? এবার পাশ থেকে আরেকটি লোক এগিয়ে এলো। এর নাম সুধীর। কম্পোজার হাত ভালো, কিন্তু ফাঁকিবাজ বলে রবিবাবুর সঙ্গে প্রায়ই ঝামেলা হয়। সুধীর বলল, বাবু আমাকে দিন, আমি স্কুল ফাইনাল পাস, বাংলাতে 60 পেয়েছিলাম, আমি প্রুফ দেখে দেব, কিন্তু রবিবাবুকে বলবেন না। জয়দীপ সুধীরের মুখের দিকে তাকালো। জনার্দন বাবুর সম্পূর্ণ বিপরীত ছবি। লোভে চকচক করছে সুধীরের মুখ। সে প্রশ্ন করল, আপনি গল্প কবিতা পড়েন? ওই কম্পোজ করতে যেটুকু, ঠিক পড়া বলে না অবশ্য। তার বাইরে? না বাবু, নেশাও নেই, সময়ও নেই। জনার্দন দা খাক না খাক, বই পড়া চাই। আমার পেটের ধান্দাতেই দিন কেটে যায়। আপনি যখন নিজে করবেন না, তখন আপনার হয়ে, আমার হয়ে নয়। আপনি যদি ঠিকঠাক প্রুফ দেখতে পারেন, তাহলে রবিবাবুকে বলবো যাতে টাকাটা আপনাকে দেন। জয়দীপের কথা শেষ হওয়া মাত্র ছো মেরে নোট দুটো তুলে নিল সুধীর। জয়দীপ আর একবার জনার্দনকে দেখল। মাথা নিচু করে কম্পোজ করে চলেছেন। জয়দীপ বেরিয়ে এলো। এখন বেশ হালকা লাগছে তার। কফি হাউস পর্যন্ত সে এই মেজাজে ছিল, কিন্তু ঘটনাটা বলা মাত্র রজত যেভাবে চোখ বড় করল, তাতে অবাক হয়ে গেল সে। রজত বলল, তুই কোন জাতের বুদ্ধু আমি বুঝতে পারছি না। তার মানে? তুই পৃথিবীর সব কিছু ভালো মন্দের ওপর মাস্টারি করবি বলে ইজারা নিয়েছিস? একটা লোক শখ হয়েছে, নিজের পয়সা দিয়ে লেখা ছাপাচ্ছে, তুই তার প্রুফ দেখে টাকা নিবি? এতে অপটপ আসছে কোত্থেকে? এই যে হাজার হাজার কবিতা ছোট বড় পত্রিকাতে ছাপা হয়, তার মধ্যে কটাকে কবিতা বলা যায় বল? রাবিশ। আশ্চর্য, আমাদের শঙ্কর দারুণ কবিতা লেখে, সুনীল গাঙ্গুলি পর্যন্ত প্রশংসা করেছে, কিন্তু বেচারা প্রকাশক পাচ্ছে না। পয়সা নেই বলে নিজেও কবিতার বই বের করতে পারছে না, আর একটা গোলা লোক টাকা আছে বলে ধ্যাসটামো করবে। তাতে তোমার মামার কি? রজত চটপট জিজ্ঞাসা করল। অহনা চুপচাপ শুনছিল। বলল, রজত ঠিক বলেছে জয়, তুই কাজটা করে টাকা নিবি। সাহিত্যগুণ বিচার করা এক্ষেত্রে তোর কাজ নয়। তাছাড়া এইভাবে প্রতিবাদ জানিয়ে নিজেকে শহীদ বানানোর দিন চলে গেছে জয়। রজত বলল, আজ তোর অসুখ হলে ইঞ্জেকশন কেনার টাকা কেউ মুখ দেখে দেবে? এই যে তুই বিনি পয়সায় থাকবি বলে সাউথের কোন অফিসে চোরের মতো ঢুকিস, তার বেলা তোর মাথা নিচু হয় না? তোর টাকা থাকলে তুই কোনো ভদ্র মেস বা হোস্টেলে থাকতে পারতিস। খারাপ কবিতার প্রুফ দেখা তো চুরি চামারি করা নয়। অহনা হাসল। কবিতাগুলো কিরকম? জয়দীপ হাত নাড়ল, যেন হাওয়ায় উড়িয়ে দিল। অহনা জেদ ধরল, আহা বল না, দু এক লাইন মনে নেই এটা হতেই পারে না। হঠাৎ খেয়াল হতে জয়দীপ বলল, 4টে লাইন মনে আছে। এই 4টে লাইন সমস্ত লেখার থেকে আলাদা, মনে হবেই একই লেখকের লেখা নয়। লাইনগুলো হলো, রাত দুপুরে খটখট, খাট্টা করে ছটফট, ছাড় পোকারা পড়ল চাপা, দেখতে গিয়ে নটঘট। সঙ্গে সঙ্গে রজত চিৎকার করে উঠল, দারুণ! তুই এই লেখাকে উড়িয়ে দিচ্ছিস? বাহ, ছাড় পোকারা পড়ল চাপা, দেখতে গিয়ে নটঘট। ফরাসি কবি যা মিতেলের লাইন মনে পড়ছে, মেঘগুলো সব হাঁকছে, ব্যাঙগুলো তাই ডাকছে, মেঘের ওপর কবির কলম ব্যাঙাচিদের রাখছে। সঙ্গে সঙ্গে অহনা চোখ পাকালো। এই, তুই এক্ষুনি বানিয়ে বললি, বল ঠিক কিনা? হাসলো রজত, কিন্তু লাইনগুলোর কি মিল বল? এসব আলোচনা কোথাও পৌঁছায় না। জয়দীপের মনে হলো বন্ধুরাই ঠিক বলছে। স্রেফ আবেগের মাথায় টাকাটা ছেড়ে দিয়ে এসে বাংলা কবিতার যেমন কোনো উপকার হয়নি, নিজেরও লাভ শূন্য। এই সময় অহনা খবর দিল, রজত দিল্লি চলে যাচ্ছে। সে কি রে, দিল্লিতে কেন? চাকরি পেয়েছি। যা বাবা, এতক্ষণ বলিসনি। কি করে বলবো, তুই যে সমস্যা নিয়ে হাজির হলি, সুযোগটা পেলাম কোথায়?
2 মাস আগে ইন্টারভিউ দিয়েছিলাম, মনে আছে? মনে আছে। কাগজে বিজ্ঞাপন দেখে ওরা ৩ জনেই এপ্লাই করেছিল। অহনার ইন্টারভিউ লেটার আসেনি। কারণ কোম্পানি মেয়েদের ওই পদে পছন্দ করেনি। ওরা দুজনেই ভালো ইন্টারভিউ দিয়েছিল। অহনা জিজ্ঞাসা করল, তুই কোনো চিঠি পাসনি? মাথা নাড়ল জয়দীপ। না। রজত হাসল। এলে তুই কি খবরটা পাবি? যখন অ্যাপ্লাই করেছিলি তখন তো ঠিকানা ছিল ইউনিভার্সিটি হোস্টেল। চিঠি এলে তো ওই ঠিকানায় আসবে। অহনা বলল, কারেক্ট। চল জয়, এখনই ওখানে গিয়ে খোঁজ করি। রজতের চাকরির চিঠি এসেছে শোনার পর শুধুই ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু এখন অস্বস্তি হলো। যদি হোস্টেলে গিয়ে দেখে তার কোনো চিঠি আসেনি, কিন্তু অহনা এত জোর করলো যে এড়ানো গেল না। শ্রীগোপাল মল্লিক লেনের এই হোস্টেলটাকে একসময় মহেশ্বর দাসের মেস বলা হতো। ওই নামের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই হোস্টেল দেখাশোনা করতেন। যদিও হোস্টেলের অবস্থা বেশ সঙ্গীন, তবু আবাসিকের অভাব হয় না। গলির মধ্যে ওরা যেতেই পরিচিত একজন পরিচারক হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। কি বাবু, আপনি এত জলদি আমাদের ভুলে গেলেন? সেই যে গেলেন, আর আসেন না। সব ভালো তো? জয়দীপ জিজ্ঞাসা করল। আমার কোনো চিঠিপত্র এসেছে সনাতন দা? চিঠি? হ্যাঁ, 2টো এসেছিল। অহনা চেঁচিয়ে উঠল। তবে গুড লাক জয়। দাও। জয়দীপ হাত বাড়ালো। সেগুলো তো আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি কোথায় আছেন বলে যাননি, তাই। ওহ। জয়দীপ হতাশ হলো। রজত বলল, বাড়ি মানে জামশেদপুর? কাল ভোরে ট্রেন ধরে চলে যা, একদম দেরি করিস না। দরকার হলে কালই ফিরে আসতে পারবি। মেডিকেল কলেজের দিকে হাঁটতে হাঁটতে জয়দীপ বলল, সুনীলদাকে না জানিয়ে কি করে যাই? তাছাড়া আমার পকেট এখন। অহনা বলল, সুনীলদাকে ফোন করে দে। আর কত ভাড়া হবে? আমার কাছে 100 টাকা আছে, তুই নে, মাইনে পেয়ে শোধ করে দিস। পকেটে একটা 100 টাকার কড়কড়ে নোট। জয়দীপ যেন হাওয়ায় উড়ছিল। অহনা এবং রজত চলে গেছে অনেকক্ষণ। তার বন্ধু ভাগ্য ভালো, খুব ভালো। মনে মনে অহনাকে কৃতজ্ঞতা জানালো সে। মুখে বললে অবশ্য গালাগাল শুনতে হতো। মেট্রো সিনেমার পাশের গলিতে রাতের খাবার খেতে খেতে মনে হলো এসবের দিন শেষ হতে চলেছে। যদ্দূর মনে পড়ছে, চাকরিটার বিজ্ঞাপনে ভালো মাইনের প্রতিশ্রুতি ছিল। বছরখানেক চাকরি করে মাকে কাছে নিয়ে এসে আরাম করে থাকা যাবে। সিগারেট ধরিয়ে রাতের চৌরঙ্গি দিয়ে সে হেঁটে চলেছিল অন্য রাতের মতো। সদর স্ট্রিট পার হলে চারপাশ ফাঁকা হয়ে যায়। এত রাতে মিউজিয়াম অঞ্চলে মানুষজন কদাচিৎ হাঁটাচলা করে। জয়দীপের খেয়াল হলো অন্য দিনের থেকে আজ তার বেশি সতর্ক হওয়া উচিত। একটা 100 টাকার নোট পকেটে রয়েছে আজ। ছিনতাইকারীর ছোরা ওটাকে স্বচ্ছন্দে নিয়ে যেতে পারে। না, আজ চৌরঙ্গি থেকে বাসে উঠলেই ঠিক ছিল। পার্ক স্ট্রিট পেরিয়ে গেল সে স্বচ্ছন্দে, এবং তখন তার অস্বস্তিটা কেটে গেল। যেন নিজের এলাকায় প্রবেশ করেছে। এখানে কেউ তাকে আক্রমণ করবে না, এমন একটা জোর মনে তৈরি হলো। অফিসগুলোর দারোয়ানরা তো তাকে চেনেই। কিন্তু আজ সব থমথমে কেন? এগোতে এগোতে সেই পরিচিত বসার জায়গাটায় কাউকে নজর পড়ল না। অথচ গত রাত্রেও ময়দান থেকে ছিটকে আসা মেয়ে দুটো, কি যেন নাম, গঙ্গা এবং যমুনা, আর দারোয়ানরা এখানে ছিল। জয়দীপ বেশ অবাক হলো। শূন্য বেঞ্চিতে বসলো জয়দীপ। কাল ভোরের ট্রেন ধরে জামশেদপুরে যেতে হবে। অনেক দিন বাদে মায়ের সঙ্গে দেখা হবে। কিন্তু সেই দেখাটা কতটা ভালো লাগার তা নির্ভর করবে মামার ব্যবহারের ওপর। অবাধ্য ভাগ্নেকে মামা এখন কিভাবে নেবেন তা তিনিই জানেন। বাবু! চিৎকারটা এলো পেছন থেকে। ঘুরে তাকাতেই জয়দীপ সেই প্রৌঢ়কে দেখতে পেল, যে প্রতি রাত্রে তাকে খৈনি খাওয়ায়। জয়দীপ দ্রুত চলে এলো লোকটার কাছে। একটা অফিস বাড়ির গেটের পাশে লোকটা দাঁড়িয়েছিল। হিন্দিতে বলল, আমি জানি আপনি আসবেন, তাই দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি চলে যান বাবু, আজ এখানে থাকবেন না। কেন, কি হয়েছে? দূরে গাড়ির হেডলাইট দেখে লোকটা চাপা গলায় বলল, ভেতরে ঢুকে পড়ুন বাবু, মনে হচ্ছে পুলিশের ভ্যান আসছে, জলদি। লোকটির গলায় এমন কিছু ছিল যা জয়দীপকে সচল করল। ভেতরে ঢোকা মাত্র লোকটি লোহার গেট বন্ধ করে অফিস বাড়ির পাশের গলিতে চলে এলো। পেছন পেছনে এসে জয়দীপ মুখ ফিরিয়ে দেখল রাস্তাটার অনেকখানি চোখের আড়ালে চলে গেছে।
সে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? এমন করছেন কেন আপনি? কাল রাত্রে খুন হয়ে গিয়েছে বাবু। কে খুন হয়েছে? গঙ্গা। ওই যে আপনি দেখলেন, পুলিশের গাড়ি দেখে যমুনার সঙ্গে ময়দানে ভেগে গেল। 1 ঘন্টা বাদেই ও খুন হয়। ময়দানের অন্ধকারে? হ্যাঁ, যমুনা কোনো রকমে জান নিয়ে পালিয়ে আসে। তারপর পুলিশ যাকে পাচ্ছে এখানে তাকেই ধরছে কাল থেকে। লক্ষ্মণকে পর্যন্ত ধরে নিয়ে গিয়েছিল কাল। আজ সন্ধে থেকে পাক খাচ্ছে। কিন্তু মুশকিল হলো। প্রৌঢ় থেমে গেল। গত রাতের কথা মনে পড়ল। গঙ্গা বলেছিল, পুরুষ মানুষ আবার ভদ্রলোক হয় নাকি? তাহলে কোনো মেয়ে ছেলের বাচ্চা কাচ্চা হতো না। সেই মেয়েটা মরে গেল। কে মারলো ওকে? জানি না বাবু। ময়দানের ভেতর ওদের অনেক শত্রু। পুলিশ, ছিনতাইবাজ, হিজড়ে। হিজড়ে? হ্যাঁ বাবু, রাতের অন্ধকারে ওরাও মেয়েদের রুটিতে ভাগ বসাতে চায়। যমুনা কিছু বলেনি পুলিশকে? সেটাই মুশকিল। বলেছে কে খুন করেছে ও নাকি দেখেনি। তবে যে লোকটা অন্ধকারে গঙ্গাকে নিয়ে যায় তার চেহারা নাকি আপনার মতো দেখতে। চমকে উঠল জয়দেব। আমার মতো দেখতে? তারপর থেকে বড় পুলিশ অফিসার এসে 1000বার আমাদের জিজ্ঞাসা করেছে আপনাকে চিনি কিনা, কোথায় থাকেন আপনি। আমরা তো আপনার নাম পর্যন্ত জানি না। কি আশ্চর্য! যমুনা বলেছে আমি খুন করেছি। না না, বলেছে গঙ্গা যে খদ্দেরের সঙ্গে ওকে ছেড়ে গিয়েছিল সে নাকি আপনার মতো দেখতে। পুলিশ যখন ওকে ধরে তখন প্রথমে বলতে পারেনি। অল্প অল্প অন্ধকারে ভালো দেখতেও পায়নি। পরে বলেছে যে বাবু রোজ রাত্রে এসে খৈনি খায় তার মতো দেখতে। আমাদের কাছে পুলিশ এসেছিল আপনার খবর জানতে। কি আশ্চর্য! আমি তো কিছুই জানি না। জয়দীপ হতভম্ব। আমার তো তাই মনে হয়েছে। পুলিশ আপনাকে ধরে নিয়ে গিয়েছিল, সবাই দেখেছি আমরা। তারপর কি হয়েছিল বাবু? অফিসার আমার কাছে টাকা চেয়েছিল। আমার কাছে কিছু টাকা ছিল না। আর থাকলেও কেন দেব আমি? সেটা বুঝতে পেরে অফিসার একটা ট্যাক্সিকে থামিয়ে প্যাসেঞ্জারদের চাপ দিয়ে টাকা আদায় করে আমাকে ছেড়ে দেন। কোথায়? বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে। ওখান থেকে হেঁটে আমি চলে যাই। আপনার আজ এখানে আসা ঠিক হয়নি। কিন্তু এখানে যে কেউ খুন হয়েছে আমি তো জানতাম না। পুলিশ ধরলে আপনাকে আর ছাড়বে না। আপনি খুন না করলেও ওরা আপনাকে খুনি বানিয়ে দেবেই। আপনি ফুটপাত ধরে যাবেন না, তাহলে পুলিশের চোখে পড়ে যাবেন। আপনি দৌড়ে ময়দানে ঢুকে পড়ুন। ওখানে অন্ধকার আছে। সোজা হেঁটে ফোর্টের দিকে চলে যান। ওখানে বাস পেয়ে যাবেন। দিশেহারা হয়ে জয়দীপ সামনের দিকে তাকালো। ফুটপাতে কেউ নেই। ওর কথা মতো যেতে হলে ফুটপাত পেরিয়ে চওড়া চৌরঙ্গি রোড দৌড়ে পার হতে হবে। কেন? আমি কোনো অন্যায় করিনি, তবু পালাবো কেন? লোকটি এগিয়ে গিয়ে রাস্তার দুপাশ দেখে ইশারা করে বলল, চলে যেতে। হঠাৎ জয়দীপ খুব শান্ত হয়ে গেল। এই লোকটি যা বলছে বলুক, তার উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। সে কোনো অপরাধ করেনি এবং এই রাস্তায় হেঁটে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। জয়দীপ এগিয়ে এসে পাশে দাঁড়ালো। চলি। সাবধানে যাবেন বাবু, আর এখন কিছুদিন এদিকে আসবেন না। বাড়ির কোনো খবর পেয়েছেন? লোকটি চমকে মুখের দিকে তাকালো, যেন খুব অবাক হলো। তারপর মাথা নেড়ে না বলল। জয়দীপ আর দাঁড়ালো না। ফুটপাতে পা দিয়ে সে দেখলো চারধার শুনশান। সে রাস্তায় না নেমে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। যে পথে সে রোজ রাত্রে যায় সেই পথেই হাঁটতে লাগলো। পেছনে আড়ালে দাঁড়িয়ে থাকা প্রৌঢ়র মুখ কল্পনা করে মজা লাগছিল জয়দীপের। মিনিট 3 হাঁটার পর হঠাৎ একটা চিৎকার কানে এলো। জয়! এই জয়! জয়দীপ ঘুরে দাঁড়ালো। একটা পুলিশের জিপ ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে গেল। পুলিশ তাকে খুঁজতে পারে, কিন্তু নাম জানার কথা নয়। জিপ থেকে লাফিয়ে নামলো পুলিশের পোশাক পরা ছিপছিপে একজন অফিসার। কয়েক পা এগিয়ে এলে জয়দীপ চিনতে পারল। অতীন! ইয়াস গুরু, তুই এখানে কি করছিস? হাঁটছি। এত রাত্রে? কেন, কোনো অন্যায় করেছি? অতীন এগিয়ে এসে জয়দীপের কাঁধে হাত রাখল। কি ব্যাপার, খুব খোঁচে আছিস মনে হচ্ছে। উফ, অনেকদিন বাদে তোকে দেখলাম।
জয়দীপ এবার নরম হলো। হ্যাঁ, তুই তো বিএ পাশ করেই পড়া ছেড়ে দিয়েছিলি। ভালোই করেছিলি। এমএ পাশ করার ফালতু স্বপ্ন দেখিসনি। তুই কি করছিস এখন? কিচ্ছু না, এখনো চাকরি বাকরি জোটেনি। কোন দিকে যাবি? সাউথে। আয়, আমিও ওইদিকেই যাব। পুলিশের জিপে উঠতে আপত্তি নেই তো? জয়দীপ হেসে ফেলল। গত রাত্রেও সে পুলিশের গাড়িতে উঠতে বাধ্য হয়েছিল, আর আজ ওই লোকটির কথা সত্যি হলে পুলিশ তাকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলবে। জয়দীপ জিজ্ঞাসা করল, আপত্তির কথা মনে হলো কেন? আমি জানি পুলিশে চাকরি করি বলে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে ভালোভাবে নেয় না। যখন কলেজে পড়তাম তখন আমিও তো পুলিশকে বন্ধু বলে মনে করিনি। যে কাজ আমাদের করতে হয় তার জন্য কোনো বন্ধু যদি আমাকে এড়িয়ে যায়, তবে তাকে দোষ দিতে পারি না। আয়। অতীন জয়দীপকে পাশে বসালো। জয়দীপ বলল, জানিস কাল রাত্রে এখানে একটা খুন হয়েছে? এখানে? এখানে তো হয়নি, ময়দানে হয়েছে। একটা প্রস্টিটিউটকে দুজন হিজড়ে খুন করেছে। এসব ময়দানের অন্ধকারে লেগেই আছে। তুই ঠিক জানিস মেয়েটাকে কে খুন করেছে? হ্যাঁ, খুনিরা ধরাও পড়েছে। কেন বলতো? আমি গত রাতে এই রাস্তা হেঁটে গিয়েছিলাম। যে মেয়েটি খুন হয় তাকে আমি গত রাতে দেখেছি। একজন প্রায় বৃদ্ধ পুলিশ অফিসার আমাকে হ্যারাস করতে চেয়েছিলেন। তখন অবশ্য খুন-টুন হয়নি। মেয়েগুলোর সঙ্গে আমাকে জড়িয়ে টাকা আদায় করার চেষ্টা করেছিলেন। আমার কাছে কিছু না পেয়ে ট্যাক্সি থামিয়ে এক কাপলের কাছ থেকে মোটা টাকা আদায় করেন, কারণ ভদ্রমহিলা অসুস্থ বলে স্বামীর কাঁধে মাথা রেখেছিলেন। তারপর আজ এখানে এসে জানলাম আমি চলে যাওয়ার পর মেয়েটি খুন হয় এবং পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। জয়দীপ হাসল। পুলিশ মানে সেই অফিসার? মনে হচ্ছে। বুড়ো পুলিশ অফিসার আর কেউ আছে কিনা তা তো জানি না। প্রচুর আছে। চাকরি করতে করতে সবাই একসময় বুড়ো হয়। কিন্তু এই লোকগুলো পুলিশের শেষ কথা নয়। ওদের ঝেড়ে ফেলা যেমন যাচ্ছে না, তেমনি শিক্ষিত ভদ্র ছেলেরা পুলিশের চাকরি নিয়ে আবহাওয়া পাল্টে ফেলারও চেষ্টা করছে। তুই সাফাই গাইছিস? না, এটা সত্যি ঘটনা। তোর কি মনে হয় আমি ওই অফিসারের মতো রাস্তায় ঘুরে পাবলিককে হ্যারাস করতে পারবো? আমি জানি না। শুনেছি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। তাহলে তোর মতে পুলিশ ডিপার্টমেন্টটাই তুলে দেওয়া উচিত? হো হো করে হেসে উঠল জয়দীপ। তোর ঠিকানাটা বল। ছুটন্ত জিপে বসে জয়দীপ মাথা নাড়ল। আমার কোনো ঠিকানা নেই। আপাতত এক পরিচিত ভদ্রলোকের অফিসে থাকি। তোর বিশ্বাস হচ্ছে না? অতীন বলল, ভাবতে খারাপ লাগছে। তুই তো পড়াশোনায় ভালো ছিলি। নিশ্চয়ই এমএ পাশ করেছিস। তোর তো এতদিনে কোনো কলেজে পড়ানো উচিত ছিল। উচিত ছিল। মার্ক্সবাদী সরকারের আমলে যা যা হওয়া উচিত ছিল তার কতটুকু সম্ভব হয়েছে? এখনো পুলিশ দুহাতে ঘুষ নিচ্ছে, নিরীহ অত্যাচারী মানুষের ডায়েরি নিচ্ছে না, উল্টো তারাই ছিনতাই ধর্ষণ করছে। এসব কি উচিত ছিল? এই সময় পেছন থেকে একটি গলা ভেসে এলো। স্যার, উনি উল্টোপাল্টা বলছেন। অতীন হাত তুলে ইশারা করলো কথা না বলতে। তারপর জিজ্ঞাসা করলো, তুই রাজনীতি শুরু করেছিস নাকি? জয়দীপ কাঁধ নাচালো। যে দেশে বাস করছি সে দেশের নাগরিক হিসেবে কথা বললে যদি রাজনীতি করা হয়, তাহলে আমি তাই করছি। তবে আমি কোনো দল করি না, কারণ ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর চরিত্র আমরা বুঝে গেছি। আমরা মানে দেশের মানুষরা। ভুল কথা। দেশের মানুষরা যদি সত্যি বুঝতো তাহলে নির্বাচনে এদের লক্ষ লক্ষ ভোট দিত না। সাধারণ মানুষ কিছুই বোঝে না, বা বুঝলেও ভুলে যাওয়া পছন্দ করে। এই, আমরা রাসবিহারী অ্যাভিনিউতে এসে গেছি। তুই কোথায় নামবি? গাড়ি দাঁড়িয়ে যেতেই জয়দীপ নেমে পড়ল। অনেক ধন্যবাদ তোকে। অতীন একটা কাগজ আর কলম বের করে চটপট লিখে বলল, আমার টেলিফোন নাম্বার। সকালের দিকে ফোন করলে পাবি। তখন শরীরে পুলিশের উর্দি থাকবে না। জমিও গল্প করা যাবে তুই চলে এলে। গুড নাইট। গাড়িটা চলে গেল। নিস্তব্ধ রাসবিহারী অ্যাভিনিউতে দাঁড়িয়ে সেটা দেখল জয়দীপ। গত 5 বছরে সে যত বিদেশি ছবি দেখেছে তার সিংহভাগই পুলিশের ভূমিকা অত্যাচারের। পৃথিবীর সব দেশেই এক চেহারা। এদেশেও পুলিশের ভূমিকা নিয়ে দারুণ হিন্দি ছবি হয়েছে, দ্রোহকাল। অতীনকে সেই ভূমিকায় চলে যেতেই হবে। এখনো পুরনো বন্ধুকে দেখে আবেগ ওকে আপ্লুত করে। এইটুকুই লাভ।
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস দায়বন্ধন এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।